গল্প অসমাপ্ত ভালোবাসা। লেখিকা সোনালী। আমি বৃষ্টি, বাবা মার একমাত্র আদরের মেয়ে। সবাই বলে আমি নাকি আদরে আদরে বাদর হয়েছি, কিন্তু আমি বলি আমি আমার মা আর বাবা ছাড়া সবাই বাদর, হি হি হি। আজ আমার খুব আনন্দের দিন। যদিও বেশ কিছুদিন হলো মনটা খারাপ ছিল, কিন্তু আজ খুব আনন্দ লাগছে। কিছুদিন মন খারাপ থাকারও একটা কারণ আছে। আমার বিয়ে ঠিক করা হয়েছে। কেবল মাত্র 15 বছর বয়স আমার। এত কম বয়সে কেউ কি বিয়ে করে নাকি? কিন্তু কি আর করার, ছেলে পক্ষ আমায় খুব পছন্দ করেছে। তাই বাবা মাও রাজি হয়ে গেছে আমায় বিয়ে দিতে। ছেলেরা নাকি অনেক বড় বাড়ির লোক, তাই মা বাবা আর মানা করতে পারেনি। আর আমার মা বাবা যেখানে খুশি আছেন, আমি সেখানে খুশি না হয়ে কি পারি? আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। তাদের জন্য আমি সব করতে পারি। আজ আমি এত খুশি, তারও একটা কারণ আছে। আসলে আমি আর মা কালকে আমার দাদার বাড়ি চট্টগ্রামে ঘুরতে যাব। এর আগে কখনো যাইনি সেখানে, এমনকি মাও কখনো যায়নি। আসলে আমার বাবা রংপুর আসছিল একটা কাজে, আর এই কাজে এসে মাকে দেখি ফান্দে পড়ে যায়, মানে প্রেমে পড়ে যায় আর কি। তারপর আমার দাদা এসে তাদের বিয়ে দিয়ে চলে যায়, আর বাবাও রংপুরেই থেকে যায়। মজার ব্যাপার হলো বাবা মায়ের বিয়ে হয়েছে প্রায় 20 বছর, অথচ মা এখনো আমার দাদা বাড়ি দেখেনি। তাই এত বছর পর আমি আর মা যাচ্ছি চট্টগ্রামে দাদার বাড়ি। দাদা মারা গেছেন আমার জন্মের আগেই। ওখানে এখন আমার চাচা আর ফুফুরা আছেন। ঈশ্বর, আমার আজকের দিনটা যেন আর ফুরাতেই চাইছে না। কখন যে সকাল হবে আর আমরা চট্টগ্রাম যাব। এই আনন্দেই আজকের দিনটা যেন 7 দিনের সমান হয়ে গেছে। অবশ্য আমার এত আনন্দ হওয়ার আরো একটা কারণও আছে। আর সেই কারণটা হলো আমার চাচাতো বান্দর মার্কা ভাই শ্রাবণ। শ্রাবণ ভাই 3 মাস আগে আমাদের এখানে একবার বেড়াতে এসেছিল। তখনই আমাদের প্রথম পরিচয়। তবে ও একদিন থেকেছিল আমাদের বাসায়। আগের দিন এসে পরের দিন চলে গেছে। আর এই একদিনই আমায় অনেক জ্বালাতন করেছে। আমার চুল ধরে টেনেছে, আমায় নাকি পেঁচির মতো দেখতে। আমার নাক নাকি কেউ ঘুষি দিয়ে চ্যাপ্টা করে দিয়েছে। এগুলা বলে আমায় অনেক জ্বালাইছে। ওই বান্দরটা জানে না ও কার পিছনে লেগেছে। আমি ওকে হাড়ে হাড়ে মজা টের পাওয়াবো। আগে চট্টগ্রাম তো যেয়ে নিই। আমার নামও বৃষ্টি, আমি ওকে ছাড়ছি না। বাছাধন, রেডি থাকো, তোমার জম হয়ে আমি আসতেছি। সারা রাত আর ঘুম হলো না ভালো করে। সকালে উঠেই রেডি হলাম যাওয়ার জন্য। সকাল 8টার গাড়িতে যাব। মা আর আমি বাসে উঠে পড়লাম। বাবা আমাদের এগিয়ে দিয়ে গেল। বাবার অফিসে অনেক কাজ আছে, তাই যেতে পারল না আমাদের সাথে। একদিক দিয়ে ভালোই হলো, বাবা থাকলে ওই বান্দরটাকে মজা দেখাতে পারতাম না। বাবাকে খুব ভয় পাই আমি। অবশেষে অপেক্ষা শেষ করে চট্টগ্রাম গিয়ে পৌঁছাতে পারলাম। ঠিকানাটা ভালো করে জেনেই এসেছিলাম, তাই কোনো অসুবিধা হলো না। আর বাস স্পট থেকে ওই বান্দর পোলাটাই আমাদের নিয়ে গেল। আমি এখনো কিছু বলছি না ওকে। আগে তো বাড়ি পৌঁছেনি, তারপর যা করার করব। বাড়িতে চলে এলাম। আমাদের নিয়ে এসে ওই বান্দরটা চাচিকে বলল, মা তাড়াতাড়ি 1 গ্লাস পানি দাও তো, খুব তেষ্টা পেয়েছে। একটু দাঁড়া, আমি তোদের সবাইকে শরবত বানিয়ে দিচ্ছি। চাচি বলল, দাঁড়াও বাছাধন, তোমায় শরবত খাওয়াচ্ছি। আমি মনে মনে বললাম, মা একটু পানি দাও তো, খুব তেষ্টা পেয়েছে। শ্রাবণ, একটু বস, আমি তোদের সবার জন্য শরবত করে আনছি। চাচি, দাঁড়াও বাছাধন, তোমায় আমি শরবত খাওয়াচ্ছি। মনে মনে বললাম, এই যে বুবু, আগে তুমি খাও। বৃষ্টি মা, তুমিও না শরবত খাও, অনেক রাস্তা জার্নি করে এসেছো। চাচি, আমারটা কই, আমি আগে চাইলাম। বললাম আমার খুব তেষ্টা পেয়েছে, আর তুমি আমায় না দিয়ে আগে ওই বান্দরনি রে দিতেছ। শ্রাবণ, ওই তুই আমাকে কি বললি আমি বান্দরনি? তোর এত বড় সাহস, তুই আমারে বান্দরনি কস? এখন থেকে বুঝবি বান্দরনি কাকে বলে। আমি, এই শ্রাবণ, তুই এমন করছিস কেন রে? ওরা অনেক দূর থেকে জার্নি করে এসেছে।
ওরা আগে খাক, তারপর তোকে দেব। বৃষ্টি, মা তুমি কিছু মনে করো না তো, ও এমনি। চাচি। মনে মনে রাগ নিয়েও মুখে মুচকি হাসি দিলাম। আমাদের শরবত খাওয়া হয়ে গেছে, এবার চাচি ওই বান্দরটাকে শরবত দিতে যাবে, তখনই আমি চাচির হাত থেকে গ্লাসটা নিয়ে ধক ধক করে শরবতটুকু খেয়ে নিলাম। হি হি হি। ওই বান্দর, এখন যা পেট ভরে পানি খা। তোর কপালে শরবত নাই। হি 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 হি। ওই তোর সাহসও কম না, তুই আমার শরবত খেয়ে নিলি। তবে তোর খবর আছে, তোকে আমি দেখে নেব। শ্রাবণ রাগী কণ্ঠে বলল। এই শ্রাবণ, তুই থামো তো, মেয়েটা কত দূর থেকে এসেছে, তাই হয়তো খুব পিপাসা লেগেছিল, না হয় তোর একটু শরবত খাইছে তাই এমন করতে হয়। চল, তোকে আমি আবার শরবত বানিয়ে দিই। চাচি। না থাক, আমি আর শরবত খাবো না, পানি খেয়ে নিচ্ছি। তুমি তোমার ওই আদরের বান্দরনিকে খাওয়া বেশি করে। শ্রাবণ। আমি ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিলাম। তারপর একটু ফ্রেশ হয়ে টেবিলে খেতে চলে এলাম। মাও সাথে এলো। মা তাড়াতাড়ি খেতে দাও তো, খুব ক্ষুধা লেগেছে। এতক্ষণ না খেয়ে থাকা যায়? শ্রাবণ। কেন, তুমি এতক্ষণ না খেয়েছিলে কেন বাবা? বেলা তো অনেক হয়ে গেছে। মা। আর বইল না বুবু, তোমরা আসবে জেনে ওর না খেয়ে আছে। আমি খেতে বললে বলছে তোমরা এলে একসাথে খাবে। চাচি। আসলে তো ব্যাপারটা তা নয় চাচি। আসলে তোমার ছেলে ডায়েট করছে। যে মোটার মোটারে বাবা পুরাই একটা জলহস্তির মতো। হি 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 হি। আমি। এই বৃষ্টি, তুই থামবি, আসার পর থেকে দেখছি তুই ছেলেটার পিছে পড়ে আছিস। আর ও কোথায় মোটা? এত সুন্দর ছেলেকে কেউ মোটা বলে? মা। হয়েছে হয়েছে, এবার সবাই খাওয়া শুরু করো তো। অনেক বেলা হয়ে গেছে। চাচি। ওই বান্দরটার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো বড় বড় রসগোল্লার মতো করে আমার দিকে রাগে তাকিয়ে আছে, মনে হয় এখনই চোখ দিয়ে গিলে খাবে। আমার মাথায় একটা বদ বুদ্ধি এলো। টেবিলের নিচে থেকে দিলাম পায়ে জোরে করে একটা চিমটি। আর অমনি চিৎকার করে উঠলো বান্দরটা। কিরে, কি হয়েছে, এত জোরে চিৎকার দিলি কেন? চাচি আর মা। কি আবার হবে, পাগলের চিৎকার দিতে আবার কোনো কারণ লাগে নাকি? তোমার ছেলে তো বদ্ধ পাগল, তাই চিৎকার দিচ্ছে হয়তো। হি 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 হি। আমি। এই বৃষ্টি, তুই থামো তো, সবকিছুকে শয়তানি না করলে ভালো লাগে না। এই জন্যই সবাই বলে আদরে আদরে বাদর হয়েছিস। কি হয়েছে বাবা, তোমার অমন করে চিৎকার দিলে কেন? মা। কিছু না চাচি, মনে হয় কোনো বিষ মাঞ্জল কামড় দিছে। এখন ঠিক আছে? আমার দিকে রাগী নজরে চেয়ে বলল শ্রাবণ। কিছু না চাচি, মনে হয় কোনো বিষ মাঞ্জল কামড় দিছিল, এখন ঠিক আছে? আমার দিকে রাগী নজরে চেয়ে বলল শ্রাবণ। কি আমি বিষ মাঞ্জল? বান্দরটার সাহসও দেখছি বেড়ে যাচ্ছে, তার উপর আবার আমার মা ওর পক্ষ নিয়ে কথা বলল। তোমারে আমি খাইছি মিস্টার চান্দু মিয়া। মনে মনে বললাম। খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম সবাই। তারপর রুমে গিয়ে টিভি অন করে গান শুনছি। পাগল তোর জন্য রে, পাগলে মন পাগল। অমনি ওই বান্দরটা ঘরে ঢুকলো, তারপর রিমোটটা নিয়ে খেলা চ্যানেলে দিয়ে খেলা দেখা শুরু করলো। ওই 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 ওই, তুই চ্যানেল চেঞ্জ করলি কেন হুম? রাগী গলায় বললাম। ওই 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 ওই, তাতে তোর কি হুম? আমি যেখানে ইচ্ছা সেখানে দিয়ে টিভি দেখবো, তোকে বলতে হবে বান্দরনি, বিষ মাঞ্জুল। হা হা হা। শ্রাবণ। ওই তুই আমাকে কি বললি? ওমা ও চাচি গো, আমি আর এখানে থাকবো না, কালকেই চলে যাব বাড়িতে। এমনি এমনি বান্দরটাকে ভয় দেখানোর জন্য বললাম। হি হি হি। কি হয়েছে মা, বৃষ্টি চেঁচামেচি করছো কেন? চাচি। দেখো না চাচি, আমার এখানে তো কথা বলার মতো কেউ নেই, তাই একটু গান শুনছিলাম। আর তোমার ওই বান্দর ছেলেটা এসে খেলা দিয়ে দেখছে। আবার আমায় খোঁটা দিয়ে বললো যে এটা আমার বাড়ি, তুই চলে যা আমার বাড়ি থেকে। আর আমার টিভি আমি যা খুশি দেখবো, তাতে তোর কি? হু 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 হু। আমি আর এই বাড়িতে থাকবো না। এত বড় অপমানে এই বৃষ্টিকে। মিথ্যা বানিয়ে বানিয়ে বললাম, কারণ আমি জানি শ্রাবণ চাচিকে খুব ভয় পায়। এবার দেখবা মজা মিস্টার হনুমান মশাই। হি হি হি।
ওই আমি এগুলা কখন বললাম তোকে? হুম, মিথ্যা কথা বলিস কেন? শ্রাবণ, দেখেছো চাচি এখন কেমন নিজের দোষ ঢাকার জন্য আমায় মিথ্যাবাদী বলছে। আমি, ওই তুই আমার এমন সুন্দর লক্ষ্মী বৃষ্টি মায়ের সাথে এমন কথা কেন বললি? হম চাচি, ঈষৎ মা লাগছে, ছাড়ো ছাড়ো, কানটা ছিঁড়ে গেল যে। শ্রাবণ, বৃষ্টি মা তুই আর রাগ করিস না, তোর যা ইচ্ছা তাই দেখ। শ্রাবণ আর তোকে কিছু বলবে না। আর এই শ্রাবণ, এমনিতে তো সারাদিন গান শুনিস, তুই তো খেলা দেখিস না, আজ আবার এমন করলি কেন? চাচি, বান্দরটা আর কোনো কথা বলল না, চুপ করে বসে রইল। আমিও আবার গানের চ্যানেল দিয়ে বসে পড়লাম, আর হা 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 করে হাসতে লাগলাম। এমন সময় টিভিতে গান দিল, এ গাম্বার চল দূর হাট, কখন থেকে বাজে বকছিস, এ কাটপিস যা চেপে যা, পাঙ্গা নিয়ে ভুল করছিস। মনে হচ্ছে যেন টিভিতে আমাদের মনের কথা রাগগুলো বুঝেই এমন গান দিছে। হি হি হি। দুজনেই চুপ করে বসে আছি, কেউ কিছু বলছি না। কিন্তু আমার তো ওকে শিক্ষা না দিলে ভালো লাগছে না, তাই একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও সরি, আপনি ভুল নাম্বারে কল করছেন। এখানে শ্রাবণ নামে কেউ থাকে না। হ্যাঁ, তবে একটা বান্দর ছেলে আছে, তার নামও হয়তো শ্রাবণ। আপনি কি সেই বান্দরটার কথা বলছেন? আমি, ওই আমার ফোন তুই নিছিস কেন? আর তোর সাহস তো কম না, তুই কাকে আমার সম্পর্কে এমন বললি? রাগ নিয়ে শ্রাবণ বলল, ওহো এটা তোর ফোন, তাই জন্যই বলি ফোনটা এত বান্দর বান্দর গন্ধ কেন? এটা আমার কাছে কখন দিলি? ছি ছি, এই নে তোর পচা ফোন। হি 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 হি। আমি, তোর মতো মেয়ে, অফ মেয়ে বললে ভুল হবে, তোর মতো শয়তান বান্দরনি মঞ্জুল মার্কা মেয়ে আমি আগে কখনো দেখিনি। তোর মতো মেয়ে, অফ মেয়ে বললে ভুল হবে, তোর মতো শয়তান, বান্দর, মঞ্জুল মার্কা মেয়ে আমি জীবনে দেখিনি। শ্রাবণ, ওহো আমার কি সৌভাগ্য, পৃথিবীতে আমি তাহলে একজন ভিন্ন রকম সুন্দরী মেয়ে, যাকে সবাই দেখতে চায়। হি 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 হি। আমি, আরে ওই স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে আয়, তোর মতো পেতনিকে কে দেখতে চায় রে? শ্রাবণ, কেন? তুই তো কেবল বললি যে আমার মতো মেয়ে তুই জীবনে দেখিসনি। ও এক মিনিট এক মিনিট, সেই জন্যই তো বলি আমি এখানে আসার পর থেকে তুই আমার পিছু করে আছিস কেন? আমায় বারবার দেখবি বলে, তাই না? অবশ্য তোরই বা দোষ কি? আমার মতো এত সুন্দরী মেয়েকে দেখলে তো সব ছেলেরাই পাগলের মতো আমার পিছু করে থাকবে। হি 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 হি। আমি, আই ছেড়ে আমার সুন্দরী মাইয়া। আরে তোরে দেখলে তো ছাগলেও বমি করতে করতে মারা যাবে। তোকে তো পুরাই একটা শাকচুন্নির মতন দেখতে। আর তোর পিছে কে পড়ে আছে রে? আমার খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই যে আমি একটা বান্দরকে দেখে সময় নষ্ট করব। শ্রাবণ, আমি কিছু বলতে যাব তখনই একজন আমার চেয়ে একটু বড় মেয়ে এসে বলল, তুমি বৃষ্টি? তোমায় তো অনেক সুন্দর দেখতে, পুরো সিনেমার নায়িকার মতো। আমি তোমার ফুফুর মেয়ে সাথী। ও আপু, হ্যাঁ আমি বৃষ্টি। যাক বাবা, অবশেষে একটা কথা বলার মতো বোন পেলাম। তার সাথী আপু তুমি কি করো? আর ফুফু কোথায়? ওনাকে দেখছি না। আমি, আমাদের কথা শুনে শ্রাবণ ভাই ঘর থেকে বেরিয়ে গেল। হ্যাঁ মা এসেছে তো, বাইরে মামির সাথে কথা বলছে। চলো আমরাও যাই। সাথী আপু, হুম চলো। আমি, আসসালামু আলাইকুম ফুফু, কেমন আছো তুমি? আমি কিন্তু আপনি বলে কথা বলতে পারবো না। হুম, আপনি বলে পর মানুষকে। আর তুমি তো আমার আপন মানুষ, আমার ফুফু, তাই তোমায় আমি তুমি করেই বলবো। আমি, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার যা ইচ্ছা তুমি আমায় তাই বলে ডেকো বৃষ্টিমা। ভাবি আমাদের বৃষ্টিমাকে দেখতে কিন্তু অনেক সুন্দরী হয়েছে। ফুফু, আচ্ছা তোমরা কথা বলো, আমি আর সাথী আপু গেলাম। তোমাদের সাথে কথা বলতে বসলে নিজেকে বুড়ি মনে হবে। বলেই জিব্বায় কামড় দিলাম। হি 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 হি। আমি, শয়তান মেয়েটাকে আর মানুষ করতে পারলাম না, এত দুষ্টু হয়েছে না কি বলবো। মা, ও তো ঠিকই বলেছে, আমাদের মধ্যে বসে থাকলে তো আসলেই ওদের ভালো লাগবে না। তুমি যাও মা, সাথীকে নিয়ে ঘুরে আসো। ফুফু ও চাচি, আমি আর সাথী আপু রাস্তা দিয়ে হাঁটছি আর গল্প করছি। আচ্ছা আপু, তোমাদের এখানে কোনো বেড়ানোর জায়গা নেই?
নেই মানে, অনেক আছে, তোমায় একদিন কক্সবাজার সাগর কিনারায় বেড়াতে নিয়ে যাব। সাথী, তাহলে চলো কালকেই যাই। তুমি আর আমি মিলে অনেক মজা করব সেখানে। আমি, থাকবে না কেন, এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তোমায় একদিন কক্সবাজারে ঘুরতে নিয়ে যাব। এখন চলো বাসায় ফেরা যাক, সন্ধ্যা হয়ে আসছে। সাথী আপু, হ্যাঁ চলো আপু, আমারও খুব টায়ার্ড লাগছে। আমি, বাসায় এসে রাতে খাবার খেয়ে একটু সবার সাথে আড্ডা দিয়ে শুয়ে পড়লাম। এর মধ্যে আর ওই বান্ধব শ্রাবণ ভাইকে কোথাও দেখলাম না। হয়তো কোথাও গেছে। ঈশ্বর কখন থেকে একটু বেচারাকে খাপায় না। সকালে বুঝবি চান্দু মজাটা কি। হি হি হি, মনে মনে বলে একা একাই হাসতে লাগলাম। কিরে বৃষ্টি, পাগল হলি নাকি? এভাবে একা একাই হাসছিস কেন? এই রে, না মা কিছু না, একটা মজার স্বপ্ন দেখেছি তাই হাসছি। আমি, আচ্ছা আচ্ছা, এবার ঘুমিয়ে পড়তো। মা, সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে যাব, তখনই দেখি শ্রাবণ ভাই বাথরুমের দরজায় বসে দাঁত ব্রাশ করছে। ওই বান্দর, তুই কি বসার আর জায়গা পাইলি না? যা সর, আমি হাত মুখ ধোবো। আমি, আমার কথা কোনো উত্তর না দিয়ে গরুটা বাথরুমে ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। আমি আর কি করবো, রাগে দুঃখে ঘরে এসে বসে পড়লাম। সারা শরীরে যেন রাগের চটে আগুন জ্বলছে। কিরে, এখানে এভাবে বসে আছিস কেন? হাত মুখ ধুবি না? মা, কোথায় হাত মুখ ধুবো? তোমাদের ওই শ্রাবণ গরুটা তো বাথরুমের দরজা বন্ধ করে বসে আছে। রাগী গলাম আমি। ওই বান্দর নিয়ে আমি তো সেই কখন বাথরুম থেকে বেরিয়েছি। তুই কি চোখে কম দেখাস নাকি? হুম। শ্রাবণ, এই মেয়েটাকে কি যে বলবো। রাতে একা একাই হাসে, আবার বাথরুমে কেউ না থাকতে বলে বাথরুম বন্ধ। আমাদেরই ভুল, বেশি আদর দিয়ে দিয়ে এমন অবস্থা ওর। মা, হুম চাচি, এই বান্দরনিটা মনে হয় পাগল হয়ে গেছে, ওকে পাবনায় পাঠিয়ে দিন। আর কখনো নিয়ে আসবেন না। হা হা হা। শ্রাবণ, আমি বেশ ভালো করেই বুঝতে পারছি মা ইচ্ছা করে ওই বান্দরটার সাথে আয়া নিয়ে মজা করছে। তাই ওদের মজাটা করতে না দিয়ে সরাসরি বাথরুমে চলে এসে রাগ করে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। হাত মুখ ধুচ্ছি আর রাগে জ্বলছি। তারপর বাথরুম থেকে বেরিয়ে এসে সবার সাথে খেতে বসলাম। এই বৃষ্টি, আমি তো চাচির সাথে শ্রাবণের খালার বাড়ি যাবো একটু পর, আস্তে আস্তে সন্ধ্যায় আসবো। তুই কি যাবি আমাদের সাথে? মা, না, আমি সাথী আপুর সাথে এখানেই থাকবো। তোমরা যাও আর তাড়াতাড়ি ফিরে আসো। বলতে বলতে ও করে চিৎকার করে উঠলাম। আমি, কিরে কি হলো, এমন চিৎকার করলি কেন? যাবি না? ভালো কথা, আমরা কি তোকে জোর করে নিয়ে যাবো নাকি তাই বলে এমন চিৎকার করতে হয়? মা, আমি সেই জন্য চিৎকার করিনি। আমার পায়ে মনে হয় কোনো শয়তান বিষ মাঞ্জন কামড় দিচ্ছে তাই চিৎকার করেছি। আমি, কি ব্যাপার, এখানে এত বিষ মাঞ্জল এলো কোথা থেকে? কালকে শ্রাবণকে কামড়ালো, এখন আবার তোকে কামড়ালো। ওই খানটা ভালো করে পরিষ্কার করতে হবে। চাচি, আমার পায়ে আসলে ওই শয়তান বান্দরটা চিমটি দিছে। আমিও ওকে ছাড়বো না। আগে মা আর চাচি খালার বাড়ি চলে যাক, তারপর দেখাবো মজা কাকে বলে। আমার নামও বৃষ্টি, মনে মনে বললাম। মা আর চাচি আমাদের জন্য সব রান্না করে রেখে চলে গেল, আর সাথে আপুকে রেখে গেল আমার কাছে, সাথে ওই শয়তানটাও আছে। ওরা চলে যাওয়ার পর আমি আর সাথী আপু এসে টিভিতে গান শুনছি। আর তখনই ওই বান্দরটা এসে আমার কাছ থেকে রিমোটটা কেড়ে নিল, তারপর বলল, ওই এবার তোকে কি করবো বল? এখন তো বাড়িতে কেউ নেই যে তোর হয়ে আমাকে বকা দিবে। কাল থেকে আমায় অনেক জ্বালাইছস। এবার বুঝবি এই শ্রাবণের পিছু লাগার মজাটা কি বান্দরনি। শ্রাবণ, ওই 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 ওই, তুই কি ভেবেছিস কেউ নাই বলে তুই আমায় জ্বালাবি আর আমি বসে বসে আঙুল চুষবো? আমিও তোর খবর নিব বলেই ইচ্ছা করে মার সাথে যাইনি গন্ডার। আমি, এই তোরা কি শুরু করলি বলতো? তোরা তো দেখছি টম আর জেরির মতো করছিস। তবে আমার বেশ মজা লাগছে তোদের ঝগড়া দেখে। তোরা ঝগড়া কর, আমি দেখি আর মজা নেই। হি হি হি। সাথী আপু, ওই গন্ডার নিয়ে ওখান থেকে সর, আমি ওখানে শুয়ে থেকে টিভি দেখবো। শ্রাবণ, আই ছেড়ে আমার জমিদার মশাই।
যা যা এখান থেকে, আমি এক চুলো নড়বো না দেখি তুই কি করে এখানে শুতে পারিস। আমার নামও বৃষ্টি হুম। আমি আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুই ওখান থেকে না সরিস তবে আমি তোর গায়ের ওপর পানি ঢেলে দেবো বলে দিলাম হুম। শ্রাবণ, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এর আগে যদি তুই এখান থেকে না উঠিস তাহলে আমি তোর গায়ে পানি ঢেলে দেবো। শ্রাবণ, তোকে দেখি কি আমি ভয় পাই নাকি, যে অন্য কাউকে গিয়ে ভয় দেখাই বৃষ্টি কিনা? আমি তবে দাঁড়া, আমি আসতেছি বাইরে থেকে। শ্রাবণ, ওই গরুটাও বাইরে গেল আর অমনি কারেন্ট চলে গেল। আর কি করার, আমি আর সাথী আপু বাইরে চলে এলাম। তারপর শ্রাবণ ভাইকে বললাম, যা যা তোর জায়গা ছেড়ে দিয়েছি, এখন বেশি করে শুয়ে শুয়ে টিভি দেখো গে। হা হা হা। আমি শ্রাবণ ভাই কিছু বলার আগেই আমি চিৎকার করে বলে উঠলাম, ওয়াও কি সুন্দর মেঘ ধরেছে আকাশে, মনে হয় বৃষ্টি হবে, আমি ভিজবো। কতদিন হলো বৃষ্টিতে ভিজি না। সাথী আপু, তুমি ভিজবে বৃষ্টিতে আমার সাথে? আমি, না রে বৃষ্টি, আমি কিছুক্ষণ আগেই গোসল করে এসেছি, এখন আর বৃষ্টিতে ভিজবো না। তুমি একাই ভেজো, কিন্তু চাচি আবার কিছু বলবে না তো? সাথী আপু, আরে না, মা আবার কি বলবে, আর তাছাড়া তো মা এখানে নিয়ে যে দেখবে আমি বৃষ্টিতে ভিজছি। আমি এর মধ্যেই অনেক জোরে বৃষ্টি শুরু হলো, আমি আর কিছু না ভেবে বৃষ্টির মধ্যে নেমে পড়লাম, কারণ বৃষ্টিতে ভেজা আমার হবি। কিন্তু 5 মিনিট বৃষ্টিতে ভিজলেই আমার ঠান্ডা লেগে যায়, তাই মা ভিজতে দেয় না। তবে আজ তো মানেই, তাই ইচ্ছা মতো ভিজবো। মনে মনে বললাম, ঈশ্বর কি ভালোই যে লাগছে, বৃষ্টিতে ভিজতে ভাষা প্রকাশ করার মতো না। হঠাৎ শ্রাবণ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ও অপলক ভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন এলিয়েন দেখছে আমার মধ্যে। ওই গরু, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? জীবনে আমার মতো সুন্দরী মেয়ে আর দেখিসনি নাকি? আমি জানি আমি খুব সুন্দরী, খবরদার নজর দিবি না হুম। আমি আমার কথায় যেন ঘোর কাটল শ্রাবণ ভাইয়ের, আর একটু লজ্জাও পেল। তারপর বলল, সুন্দরী না ছাই, এমনিতেই তো পেতনির মতো দেখতে, তার উপর আবার বৃষ্টিতে ভিজে পড়েই শাকচুন্নির মতো লাগছে। শ্রাবণ, হ্যাঁ জানি তো, তাই জন্য তো অমন অপলক ভাবে আমার দিকে তাকিয়েছিলি। বান্দর ছেলে কোথাকার। আমি শ্রাবণ ভাই কিছু বলতে যাবে তখনই সাথী আপু বলে উঠল, চাচি ফোন করছে তোমার ফোনে বৃষ্টি। এই রে, মা মনে হয় আমার বৃষ্টিতে ভেজা সম্পর্কে কিছু বলবে। তা তো হতে দেওয়া যাবে না। সাথী আপু, ফোন রিসিভ করো না, আমি পরে কথা বলে নেব। আমি এর মধ্যেই আমার ফোনে না পেয়ে মা শ্রাবণ ভাইয়ের ফোনে কল দিছে। শ্রাবণ ভাই কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচি বলেন, কেন ফোন করছেন? শ্রাবণ, ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ বাবা, বৃষ্টি কোথায়? ও আমার ফোন রিসিভ করলো না কেন? ও আবার বৃষ্টিতে ভিজছে না তো? মা, হ্যাঁ চাচি, আপনার বান্ধবী বৃষ্টি এখন বৃষ্টিতে ভিজছে। কেন চাচি, কি হয়েছে? শ্রাবণ, বাবা ওকে তাড়াতাড়ি বৃষ্টি থেকে উঠতে বলো। ও বৃষ্টিতে ভিজলে ওর জ্বর ও ঠান্ডা লাগে। আজ আমি নেই, সেই সুযোগে বৃষ্টিতে নেমে গেছে। ওকে কান ধরে বৃষ্টি থেকে নিয়ে আসো। মা, আচ্ছা চাচি, আপনি ফোন রাখেন, আমি ওকে কান ধরে বৃষ্টি থেকে তুলে আনছি। আল্লাহ হাফেজ। শ্রাবণ, এই কথাগুলো বলে বান্দরটা ফোন রেখে ছাতা নিয়ে নেমে এসে আমার কান ধরে বলল, ওই বান্দরনি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে গোসল কর যা। চাচি আমায় বলছে তোকে কান ধরে নিয়ে আসতে। ওঠ শিগগির বৃষ্টি থেকে। শ্রাবণ, ওই 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 ওই, তোর সাহসও কম না, তুই আমার কান ধরছিস। শালা, তাড়াতাড়ি কান ছাড়, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। বলেই ছাতাটা হাত থেকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর ওর কান ধরলাম। এবার শোধ হয়েছে যা। শ্রাবণ, এদিকে শ্রাবণ আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি যে ওর ছাতা ফেলে দিয়ে ওর কান ধরছি সেটা ওর মনে নেই। আর আমাদের এমন অবস্থা দেখে সাথী আপু বারান্দায় বসে বসে হাসছে আর দেখছে। তারপর আমি আর কিছু না বলে সোজা বাথরুমে চলে গেলাম গোসল করতে। তখন ওই গরুটা ঘোর কাটিয়ে বলে উঠল, এই আমার ছাতা কই, আমি এভাবে ভিজলাম কখন?
শ্রাবণ। হা 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 শ্রাবণ ভাই যান, আপনি যেভাবে বৃষ্টিকে দেখছিলেন যেন কোথায় হারিয়ে গিয়েছিলেন। এখন আর সব মনে থাকবে কি? যান গিয়ে কাপড় চেঞ্জ করেন। সাথী আপু। শ্রাবণ ভাই সাথী আপুর কথায় একটু লজ্জা পেয়ে কিছু না বলে ওর রুমে চলে গেল কাপড় চেঞ্জ করতে। তারপর আমি গোসল করে বের হলাম আর হাঁচি দেওয়া শুরু করলাম। খুব ঠান্ডা লেগে গেছে আমার, তাই ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সাথী আপু আমার পাশে এসে শুয়ে পড়ল। তারপর আর আমার কিছু মনে নেই, ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে জেগে উঠে দেখি মা আর চাচি আমার সামনে বসে আছে আর মা বকা দিচ্ছে আমায়। বুঝতে পারছি না বকা কেন দিচ্ছে। তাই উঠে বসতে চাইলাম, কিন্তু তখনই অনুভব করলাম আমার শরীরে অনেক জ্বর এসেছে আর সেই জন্যই মা বকছে বৃষ্টিতে ভিজেছি বলে। তারপর কোনো মতে উঠে গিয়ে খাওয়া শেষ করে ঔষধ খেলাম। এতক্ষণ ধরে শ্রাবণ ভাইকে কোথাও দেখলাম না। কেন জানি না, ওই বান্দরটাকে খুব মিস করছি। বারবার ওর সাথে ঝগড়া করতে মন যাচ্ছে। ওর কথা ভাবতে ভাবতেই ও এসে হাজির। তারপর আমার দিকে কেমন যেন এক মায়াবী দৃষ্টিতে তাকালো। তারপর সোজা ঘরে চলে গেল। আমিও আর কিছু বললাম না, ঘরে এসে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়লাম জানি না। এক ঘুমে সকালে উঠলাম। তারপর দেখি সব জ্বর চলে গেছে, কিন্তু হালকা হালকা কাশি আছে। তারপর ফ্রেশ হয়ে এসে টিভির রুমে ঢুকে টিভিতে গান দিয়ে বসলাম। গান হচ্ছে বলনা 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 তুমি আমার। ভালোই লাগছে। তখনই শ্রাবণ ভাই ঘরে ঢুকলো, তারপর আমার পাশে সোফায় বসলো, কিন্তু কিছু বলছে না। আমার খুব রাগ হচ্ছে মনে মনে, কেন ও আমায় কিছু বলছে না, আবার কেনই বা রিমোট কেড়ে নিচ্ছে না। তাই ওই গরু, তোর ব্যাপার কি রে, হঠাৎ এত ভালো হয়ে গেলি কি করে? আমি। তুই কালকে বৃষ্টিতে ভিজলি কেন? যখন জানতিস যে তোর বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লাগে, তবুও কেন ভিজলি বৃষ্টিতেই? দুঃখ ভরা কণ্ঠে বলল শ্রাবণ। ওমা, তাতে তোর কি? তো ভালোই হয়েছে, যতদিন অসুখ থাকবে তোকে জ্বালাতে পারবো না আমি। কোনো কথা না বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। হঠাৎ কি হলো, ওর ঝগড়া কেন করছে না আমার সাথে? ফুল ভাল লাগে না। গানটা বন্ধ করে বাইরে এসে মার কাছে জানতে চাইলাম, মা শ্রাবণ ভাইয়ের কি হয়েছে? আমার সাথে ঝগড়া করলো না, আবার আমি বৃষ্টিতে ভিজেছি বলে রাগ করে চলে গেল কেন? তুমি কিছু জানো মা? আমি কালকে আমি আর তোর চাচি বাসায় ফিরে দেখি তুই জ্বরে কাঁপছিস আর শ্রাবণ তোকে জলপট্টি করছে মাথায়। আমি ওকে বললাম তোর কি হয়েছে আর সাথী কোথায়? তখন শ্রাবণ বলল তুই বৃষ্টিতে ভিজেছিস আর তোর জ্বর চলে এসেছে। ওদিকে সাথীর মা সাথীকে ডেকেছিল, তাই ও চলে গেছে। শ্রাবণ কি করবে বুঝতে না পেরে তোর মাথায় জলপট্টি করেছিল। ও খুব মন খারাপ করেছিল। মা, আজব তো, আমার অসুখ দেখে ওর তো খুশি হওয়ার কথা, কারণ আমি তো আর ওর সাথে ঝগড়া করতে পারতাম না। তা না করে ও আমার সেবা করলো, আবার মনটাও খারাপ দেখলাম পাগল নাকি। বলেই মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে আসলাম। মার কাছ থেকে চলে আসলাম শ্রাবণের রুমে। তারপর শ্রাবণ ভাইয়ের বইগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। দেখতে দেখতে একটি বইয়ের মাঝে একটা চিঠি পেলাম। চিঠিটা নিয়ে সোজা ওই রুম থেকে বেরিয়ে আমি যে রুমে থাকি সেই রুমে চলে এলাম। তারপর চিঠিটা পড়তে লাগলাম। চিঠিটা ছিল এমন, প্রিয় জান, পত্রের প্রথমে জানাই একগুচ্ছ লাল গোলাপের ভালোবাসা। কেমন আছো তুমি? আমি তোমাকে অনেক মিস করছি। তুমি কালকে আমার সাথে দেখা করো প্লিজ, আমার কিছু শপিং করতে হবে। তাই কালকে বিকাল 4টার সময় শপিং মলের সামনে চলে এসো। আর হ্যাঁ, আগেবারের মতো যেন মাত্র 1000 টাকা নিয়ে আসো না, কম করে হলেও 5000 টাকা নিয়ে এসো, অনেক কিছু কিনতে হবে। ইতি, তোমার মিথিলা। আমি চিঠিটা পড়ে বুঝলাম না এটা কার চিঠি আর এই মিথিলাটাই বাকি। তবে যাই হোক, একটা জিনিস ভালো করে বুঝলাম, মেয়েটা খুব লোভী। আমি এই ব্যাপারটার পুরোটা না জানা পর্যন্ত শান্তি পাবো না। তাই দ্রুত সাথী আম্মুকে কল দিলাম। হ্যালো, কি সাথী আপু বলছো? হ্যাঁ বৃষ্টি, বলো কি বলবে? তোমার শরীর কেমন এখন? আপু, আমার শরীর ভালো আছে। তুমি একটু তাড়াতাড়ি এই বাসায় চলে আসো তো। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি বৃষ্টি?
আচ্ছা যাই হোক, আমি আসছি, দাঁড়াও। ওকে ধন্যবাদ আপু। বেশ কিছুক্ষণের মধ্যেই সাথী আপু বাসায় চলে এলো। আমি সাথী আপুকে হাত ধরে ইশারায় কথা বলতে মানা করে আমার রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলাম। কি হয়েছে বৃষ্টি, তোমায় এত চিন্তিত লাগছে কেন? আপু, তোমার কাছে কিছু জানার আছে আমার। তুমি প্লিজ সব সত্যি কথা বলবে। কি কথা জানতে চাও বৃষ্টি, বলো আমাকে, আমি মিথ্যা কেন বলবো? আচ্ছা সাথী আপু, এই মিথিলা মেয়েটা কি? তুমি তো এখানেই থাকো, তুমি অবশ্যই সবটা জানো। আমায় বল না প্লিজ। মিথিলার কথা শুনে সাথী আপু হু হু করে হেসে দিয়ে বলল, ও এই জন্যে আমায় এত তাড়াতাড়ি তলব করলেন আপনি আপু বৃষ্টি। তুই না সত্যিই একটা পাগল মেয়ে রে বৃষ্টি। উফ সরি, তুই বলে ফেললাম। এই আপু সরি কেন বলছো, তুমি এখন থেকে আমায় তুই বলেই ডাকবা। তোমার মুখে তুই কথাটা শুনতেই আমার বেশি ভালো লাগলো। এবার বলতো মিথিলা কি? তাহলে শোন, মিথিলা হলো একটি জঘন্য মেয়ে। আমাদের শ্রাবণের পিছনে ঘুর ঘুর করতো সব সময়। কিন্তু শ্রাবণ পাত্তা দিত না। মিথিলা এমনি এমনি শ্রাবণকে চিঠি লিখতো, অনেক বিরক্ত করত। কিন্তু শ্রাবণ বলতো ও ছোটবেলা থেকেই কাকে যেন পছন্দ করে, তবে সেই পছন্দের মেয়েটাকে তা আজ পর্যন্ত কেউ জানে না। কিন্তু তুই বলতো, তুই এর মিথিলার কথা কোথায় থেকে জানলি? আসলে আপু, আমি আজকে শ্রাবণ ভাইয়ের বইগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তখন একটা বইয়ের মাঝে এটা পেলাম। বলে চিঠিটা সাথী আপু হাতে দিলাম। সাথী আপু চিঠিটা পড়ে হেসে আমায় বলল, আরে এই চিঠিটা শ্রাবণ এখনো রেখে দিছে কেন? ওই শয়তান মেয়েটা শ্রাবণকে এমনি এমনি এমন চিঠি লিখে সেটা সবাইকে দেখিয়ে বেড়াতো। আর শ্রাবণের পিছে পিছে ঘুরতো। এই চিঠিটার জন্য শ্রাবণ ওই মিথিলাকে চড় মেরেছিল। তারপর চিঠিটা নিয়ে চলে আসে। তুই এক কাজ করতে পারিস। আমি যত দূর জানি শ্রাবণের একটা ডায়েরি আছে, যেটাতে ও সবকিছু লেখে। কিন্তু সেই ডায়েরিটা কাউকে ধরতে দেয় না, খুব রেগে যায় ওটা কেউ ধরলে। তুই ওটা পড়ে দেখতে পারিস। তাই আচ্ছা, আমি ওই ডায়েরিটা পড়েই ছাড়বো। তবে এখন না, সময় আসুক তখন। তারপর আমি সোজা শ্রাবণ ভাইয়ের রুমে এসে ডায়েরিটা খুঁজতে শুরু করলাম। কিন্তু অনেকক্ষণ খোঁজার পরে লাভ হলো না, ডায়েরিটা কোথাও খুঁজে পেলাম না। তাই মন খারাপ করে বসে রইলাম। আর তখনই মনের মাঝে একটা কথা জেগে উঠল যে আমি কেন এত পাগল হচ্ছি ওই ডায়েরিটার জন্য, আর কেনই বা মিথিলার চিঠি পেয়ে এত খারাপ লাগছিল। কিন্তু শত শতবার ভেবেও ভাবনার কোনো কুল কিনারা পেলাম না। তাই চুপচাপ নিজের রুমে চলে এসে শুয়ে পড়লাম আর ঘুমিয়ে গেলাম। হঠাৎ শ্রাবণ ভাইয়ের ডাকে ঘুম ভাঙলো আমার। ওই বান্দর নিয়ে ওঠার কত ঘুমাবি, সারাদিন ঘুমিয়ে আর খেয়ে শুধু আটার বস্তা হচ্ছিস দিন দিন। ওর তাড়াতাড়ি আর এই ঔষধগুলো খেয়ে নি। শ্রাবণ। আমার অনেক আনন্দ হচ্ছে শ্রাবণ ভাইয়ের ঝগড়া করার মতো কথা শুনে। কিন্তু তা আমি বুঝতে দিলাম না। তারপর আমি বললাম, ওই 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 তুই আমারে কি কইলি আমি বান্দর নিয়ে আমি আটার বস্তা, তোরে আমি এখন কি করবো ক? শয়তান, বান্দর, কুত্তা, শিয়াল, ইঁদুর আর কি কমু খুঁজা পায় না কেন, ও মনে পড়ছে আস্ত একটা জলহস্তি আর ভুসির বস্তা। হি 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 হি। আমি আমি এইভাবে ওই বান্দরটাকে গালি দিচ্ছি আর ও মিটি মিটি হাসছে আর এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। তারপর বলল, ওই শোন, তুই যেগুলা এখন বললি না ওগুলা সব তোর বরের নাম বুঝলি বান্দরনি। শ্রাবণ। না না, ওগুলা সব তোর নাম, আমার বরের নাম না। আমি। ওগুলা তোর বরের নাম মানে আমার নাম। শ্রাবণ। এইগুলা বলেই আমার হাতে ঔষধগুলো দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল শ্রাবণ। তখন আমি ভাবতে লাগলাম ও এভাবে পালালো কেন? ও কি আমাকে দেখে ভয় পায় নাকি অন্য কিছু? তারপর ঔষধগুলো খেয়ে নিলাম। ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সব অসুখ ভালো হয়ে গেছে আর কোনো সমস্যা নেই। তারপর হাত মুখ ধুয়ে রুমে আসছি, তখনই শ্রাবণ ভাই আমার সামনে ওর পায়ে এগিয়ে দিল আর আমি ওর পায়ের সাথে লেগে পড়ে যেতে নিলাম। তখনই ও আমার হাত ধরে টেনে তুলতে তুলতে বলল, ওই ছেমনি, তুই কি দিন টানা হয়েছিস নাকি? সোজা রাস্তা দিয়ে যেতেও আচ্ছা পরবার নস। মুচকি হেসে শ্রাবণ, ওই 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 ছেমরা, আমি কানা হম কোন দুঃখে হুম? তুই তো আমায় ফেলে দেওয়ার জন্য তোর পা আমার সামনে এগিয়ে দিলি শয়তান বলা। আমি রেগে গিয়ে
ওই বান্দরনি, তোকে তো এমনিতেই একেবারে পচা দেখতে, তার উপর আবার এত রাগ দেখিয়ে কথা বলছিস। এখন তো পুরা একটা শাকচুন্নি পেতনির মতো লাগছে তোকে। রাক্ষস নিয়ে আমার পিছে লাগিস না, পড়ে আর পিছু ছাড়বি না। শ্রাবণ, এ আমার বয়ে গেছে তোর পিছু পড়তে। আরে এই বৃষ্টির পিছে সবসময় তোর মতো হাজারটা বান্দর ঘুর ঘুর করে, কিন্তু আমি কাউকে পাত্তাও দিই না। এ আমার বয়ে গেছে তোর পিছে ঘুরতে। তুই জানিস এই বৃষ্টির পিছে সবসময় তোর মতো হাজারটা বান্দর ঘুর ঘুর করে, কিন্তু এই বৃষ্টি তাদের পাত্তাও দেয় না। আমি ভালো কখনো যেন পাত্তা না দেওয়া হয়, মনে রাখবি। যদি কারো ডাকে সাড়া দিবি তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। শ্রাবণ, এই কথাগুলো বলেই আমায় আর কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে চলে গেল শ্রাবণ ভাই। মাঝে মাঝে ওর কোনো কথার মানে বুঝতে পারি না আমি, কি যে বলি কিছুই বুঝি না। তারপর আমি সোজা খাওয়ার রুমে চলে গেলাম। সবাই ওখানে আছে, শ্রাবণও আছে। এই বৃষ্টি, আজ শ্রাবণদের কলেজে একটা অনুষ্ঠান আছে। তুই তো আসার পরে কোথাও বেরোতে যেতে পারিসনি, তাই আজ শ্রাবণের সাথে ওদের কলেজের অনুষ্ঠানে গিয়ে ঘুরে আয়, ভালো লাগবে। চাচি, হ্যাঁ রে বৃষ্টি, যা শ্রাবণের সাথে গিয়ে ঘুরে আয় ওদের কলেজ থেকে। মা, সত্যি বলছো চাচি? আমি অবশ্যই যাব, কিন্তু তোমার ওই বান্দর মার্কা ছেলেকে বলে দাও যেন একদম আমার পিছু না লাগে। আমি ওই আমার খেয়ে দিয়ে কাজ নাই না যে তোর পিছে লাগতে যাবো, গেলে যাস না গেলে না যাস, তোর ইচ্ছা, আমার কিছু যায় আসে না। শ্রাবণ, হয়েছে হয়েছে, এবার খাতো, তোরা অনেক বেলা হয়ে গেল। আর এই বৃষ্টি, তুমি কিন্তু শাড়ি পরে যাবে কলেজে, কারণ আজ সব মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি পরবে। চাচি, কিন্তু আমি তো শাড়ি পরতে জানি না চাচি, কিভাবে পরবো? আর শাড়ি পাবোই বা কোথায়? আমি শাড়ির চিন্তা তোমায় করতে হবে না, আমি তোমার জন্য শাড়ি কিনেছিলাম কিছুদিন আগে তোমরা আসার কথা শুনে। চাচি, তাই? কিন্তু তুমি কি করে জানলে আজ আমার শাড়ি পরতে হতো আর কলেজে যেতাম? আমি এত কিছু জেনে তোমার কাজ নিয়ে এখন খেয়ে নাও আর রেডি হয়ে শ্রাবণের সাথে ওর কলেজে গিয়ে ঘুরে আসো। মা, আমি আর কিছু না বলে খেয়ে আমার রুমে চলে এলাম। কিছুক্ষণ পর চাচি দুইটা শপিং ব্যাগ নিয়ে এলো আমার কাছে, আর বলল, বৃষ্টি ওঠো তো, তোমায় শাড়ি পরিয়ে দিই। আর এটার মধ্যে ম্যাচিং করা সব রকম কসমেটিক্স আছে, ওগুলো পরিয়ে রেডি করে দিই। কোনো প্রশ্ন করবে না, কিন্তু আমি এত উত্তর দিতে পারবো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। চাচি, আমি আর কিছু না বলে রেডি হতে শুরু করলাম। একটা কালো কুচকুচে খুব সুন্দর শাড়ি আর তার সাথে ম্যাচিং করা গয়না ও কসমেটিক্স। আমি চাচিকে বললাম, চাচি কিছু না বললে শুধু আমার একটা কথার উত্তর দাও প্লিজ। আমি কালো শাড়ি পছন্দ করি, তা তুমি কিভাবে জানলে? আর এত সুন্দর শাড়ি, তোমায় অনেক অনেক ধন্যবাদ এটার জন্য। আমি এগুলো শ্রাবণের পছন্দের শাড়ি আর কসমেটিক্স, সব ও পছন্দ করে কিনেছিল আমার সাথে। হয়েছে, আর কোনো প্রশ্ন নয়, রেডি হয়ে গেছো, এবার যাও, শ্রাবণ অপেক্ষা করছে। চাচি আমায় আর কোনো কথা বলার সুযোগ দিল না। আমিও সোজা বাইরে এলাম মাকে বলে যাওয়ার জন্য। বাইরে শ্রাবণ ভাই বসেছিল, আমায় দেখে একদম হা করে তাকিয়ে রইল, মুখে কোনো কথা নেই। আমি জানি আমায় অনেক সুন্দর লাগছে। পরনে কালো শাড়ি, গলায় আর কানে কালো পাথরের মালা ও দুল, চোখে হালকা কাজল, চুলগুলো ছেড়ে দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক। মা, আমি শ্রাবণ ভাই এর সাথে ওদের কলেজে গেলাম। আমি এটাকে রে, আমার মেয়েটাকে যে শাড়ি পরে এতটা সুন্দর লাগবে তা তো আগে জানতাম না। কারণ নজর না লাগে। যা মা, তাড়াতাড়ি ফিরে আসিস। আর ওখানে একদম দুষ্টুমি করবি না, ভালো মেয়ে হয়ে থাকবি। মা, ওকে ভাই আমার মামুনি, আমি ভালো মেয়ে, তাই ভালো হয়েই থাকবো, এখন যাই। ওই চল, গিয়ে কানে কথা ঢুকছে না। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার সুন্দরী আর কখনো দেখিসনি বুঝি? হা হা হা। আমি শ্রাবণ ভাই আর কোনো কথা বলল না, আমার কথা একটু লজ্জা পেল, তাই সোজা অর্থে আমায় নিয়ে রওনা হলো। ওকে দেখতে দারুণ লাগছে, একেবারে প্রেমে পড়ার মতো। আমার পছন্দের রঙের কালো পাঞ্জাবি পরছে, তাতে আমার কি? আমি তো কখনো কারো প্রেমে পড়বো না। ভাবতে ভাবতে কখন ওর কলেজের কাছে এসে গেছি খেয়ালই করিনি। ভাবতে ভাবতে কখন যে শ্রাবণ ভাইয়ের কলেজের সামনে চলে এসেছি খেয়ালই করিনি।
কলেজের ভিতরে ঢুকে তো আমি প্রায় খুশিতে পাগলের মতোই হয়ে গেলাম, কিন্তু কাউকে কিছু বুঝতে দিলাম না। কলেজের গেটের মধ্যে ঢুকতেই দেখলাম গেটের দুই পাশে সারি সারি নানান রকমের ফুল গাছের ফুল ফুটে আছে। আর চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে কলেজটা, ঠিক যেন আমার মনের মতো। কিছু দূর যেতেই আমার ঘোর কাটলো শ্রাবণ ভাইয়ের বন্ধুদের ডাকে। এই শ্রাবণ, এত দেরি করে এলি কেন? আর তোর সাথে এই মেয়েটাকে? সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, যেন কোনো এলিয়েন দেখছে। ও আমার চাচাতো বোন বৃষ্টি, আমাদের বাসায় বেড়াতে এসেছে। সব সময় বাসার মধ্যে থাকে, তাই এই অনুষ্ঠানে নিয়ে এলাম। শ্রাবণ। হাই বৃষ্টি। হ্যালো বৃষ্টি, কেমন আছো? শ্রাবণের সাথে এসে অনেক ভালো করেছো, চলো একটু পর অনুষ্ঠান শুরু হবে। বন্ধুরা, জি চলুন। সবগুলা আমার দিক থেকে চোখই সরাচ্ছে না, মনে হচ্ছে সবগুলা চোখের মধ্যে শুকনা মরিচের গুলা ঢেলে দিই। মনে মনে বলছি আমি। কলেজের ভিতরে যেতেই লক্ষ্য করলাম আশেপাশে সব মেয়েরা হা করে শ্রাবণ ভাই এদিকে তাকিয়ে আছে, আর আমার দিকে মাঝে মাঝে রাগি চোখে তাকাচ্ছে। কিছুই বুঝলাম না। হয়তো আমার মনের কথাগুলো শ্রাবণ ভাই শুনতে পেল, তাই ও আমার কানের কাছে মুখ এনে বলল, ঘাবড়াস না, ওরা সবাই আমার জন্য পাগল, সবসময় আমার পিছে লাইন দিয়ে থাকে আমায় পটাবার জন্য। তাই তোকে আমার সাথে দেখে হিংসা করছে। শ্রাবণ। সে ঠিক আছে, কিন্তু আমায় কেন হিংসা করছে বুঝলাম না তো। আমি। তোর অত বুঝে কাজ নেই, চল তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে। শ্রাবণ। তারপর আমরা অনুষ্ঠান দেখতে বসলাম। আমি শ্রাবণ ভাইকে বললাম, ওই আমার জন্য আইসক্রিম নিয়ে আয়, আমি আইসক্রিম খাবো। আমি। এ ছোট খুকি হয়েছে, আইসক্রিম খাইবো জাফর, আস্তে করে বলল শ্রাবণ ভাই। ঠিক আছে আমি গেলাম, তুই দেখ তোর অনুষ্ঠান। মন খারাপ করে আমি বললাম, ওই দাঁড়া, বসো এখানে চুপ করে, আমি আইসক্রিম আনছি, কোথাও যাবি না কিন্তু। শ্রাবণ। এই তো সোনা ভাইটি আমার, যাও না যাও, তাড়াতাড়ি আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। শ্রাবণ ভাই একটা প্রেমে পড়ার মতো হাসি দিয়ে আইসক্রিম আনতে চলে গেল, আর আমি একা একা বসে রইলাম। এমন সময় শ্রাবণ ভাইয়ের বন্ধুরা এসে আমার সাথে খাজুরের পেঁচাল শুরু করলো। উফ, বিরক্তকর। বৃষ্টি, তুমি কোন ক্লাসে পড়ো? তোমাদের বাড়ি কোথায়? তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমার সাথে বন্ধু হবে? আরো এত এত প্রশ্ন। উফ, মাথাটা খেয়ে ফেললো বজ্জাত ছেলেগুলো। আমি কোনো কথার উত্তর না দিয়ে বললাম, আসলে আমার একটা হবি আছে, আমি আমার ভাইরা ছাড়া সব ছেলেদের আব্বু বলে ডাকি, আর আমায় আম্মু বলে ডাকতে বলি। তাই আপনারা সবাই আমার আব্বু আর আমি আপনাদের আম্মু। এবার বোঝো ঠেলা কাকে বলে। হি 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 হি। আমি। আমার কথা শুনে সবগুলার হাওয়া বেরিয়ে গেল। সবাই হা হয়ে যা যা জায়গায় গিয়ে বসলো। আমি তো মনে মনে হাসতে হাসতে শেষ। ছেলেগুলো চলে যাওয়ার সাথে সাথে বজ্জাত মেয়েগুলোর আমদানি হলো আমার সামনে। এই মেয়ে, তোমার নাম কি? শ্রাবণের সাথে তোমার কিসের সম্পর্ক? কি হও তুমি শ্রাবণের? বান্দরনি মাইয়াগুলা। আমার মাথায় একটা বদবুদ্ধি আসলো সবগুলারই জাত করার জন্য। তাই বললাম, আমি বৃষ্টি, শ্রাবণের বৃষ্টি। আমাদের 5 বছরের প্রেম। ও আমার হবু স্বামী। চিন্তা করো না গো তোমরা, আমাদের বিয়েতে তোমরা সবাই দাওয়াত পাবে। কথাগুলো বলেই মনে মনে প্রচন্ড হাসতে লাগলাম, আর নিজেকে নিজে বলতে লাগলাম, তুই কি দুষ্টুটে বৃষ্টি, বেচারিগুলোর মুখে দিকে তাকানো যাচ্ছে না, হা হা হা। সবাই মন খারাপ করে চলে গেল, আর আমি একা একাই হাসতে লাগলাম। শ্রাবণ ভাই এসে আমায় হাসতে দেখে আইসক্রিম হাতে দিয়ে বলল, ওই পাগল হলি নাকি, একা একাই পাগলের মতো হাসিস কেন শ্রাবণ? হা হা হা, তা জেনে তোর কাজ নাই, আমি তোর সব বিপদ কাটিয়ে দিচ্ছি, ওই মাইয়াগুলা আর তোর পিছে ঘুরবে না। আর কোনো প্রশ্ন করবি না, আমি এখন আইসক্রিম খাবো। সো ডোন্ট ডিস্টার্ব। আমি। তারপর অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। আমরা বাড়ির দিকে রওনা হলাম। অন্ধকারে আমি খুব ভয় পাই, কিন্তু শ্রাবণ ভাইকে বলছি না, বললে আমায় খেপিয়ে মারবে তাই। আমরা পাশাপাশি হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে কোনো রিক্সা পাচ্ছি না তাই।
হঠাৎ রাস্তার পাশ থেকে কি যেন একটা লাফ দিয়ে চলে গেল। আমি একটা চিৎকার করে শ্রাবণ ভাইয়ের হাতটা শক্ত করে ধরলাম। তখনই শ্রাবণ ভাই আমার দিকে মায়াবী নজরে তাকিয়ে বলল, কি হয়েছে, ভয় পেয়েছো নাকি শ্রাবণ? আমি ওর মুখে তুমি কথাটা শুনে আশ্চর্য না হয়ে বললাম, না মানে ভয় না, আসলে আমি অন্ধকার সহ্য করতে পারি না তাই। সরি বলি ওর হাত ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালাম। আমি সরি বলে শ্রাবণ ভাইয়ের হাত ছেড়ে দূরে সরে এলাম। জানো বেশি এই জায়গাটা না খুব ভয়ানক, এখানে রাতের বেলায় ভূত পেতনি ঘুরে বেড়ায়। দেখছো না চারপাশে কোথাও কোনো মানুষ নেই, কেমন নিরিবিলি। মুচকি মুচকি হেসে শ্রাবণ, মা মানে এখানে সত্যিই ভূত আছে নাকি? আমি প্রচন্ড ভয় পেয়ে, হ্যাঁ সত্যিই আছে, তবে আমি এখনো দেখিনি। শ্রাবণ, এমন সময় রাস্তার পিলারের লাইটগুলো নিভে গেল, কারেন্ট চলে গেল। আমি আচমকা কারেন্ট যাওয়ায় খুব ভয় পেয়ে চিৎকার দিয়ে শ্রাবণ ভাইকে জড়িয়ে ধরলাম আর কান্না করতে শুরু করলাম। হু হু হু, আমি বাড়ি যাবো, ওমাগো আমি বাড়ি যাব, আল্লাহ বাঁচাও। আমি, ওই পাগলি কিসের এত ভয় রে তোর, আমি তো আছি তোর সাথে। আমি থাকতে তোর কখনো কিছু হতে দিব না, আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল শ্রাবণ। আমি এতটাই ভয় পেলাম যে ভয় বেহুশ হয়ে গেলাম। তারপর আর আমার কিছু মনে নাই। যখন হুঁশ ফিরল তখন দেখলাম আমি আমার রুমে বিছানায় শুয়ে আছি আর আমার চারিদিকে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। এই বৃষ্টি কি হয়েছিল তোর, এমন অজ্ঞান হারিয়েছিলি কেন? জানিস আমরা সবাই কি ভয় পেয়েছিলাম, কান্না জড়িত কণ্ঠে মা। বৃষ্টি মা, এখন কেমন লাগছে তোর? তুই এত ভীত যে অন্ধকার দেখে একদম বেহুশ হয়ে গেলি মা। চাচি। আমি ওদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শ্রাবণ ভাই এদিকে তাকালাম। দেখি শ্রাবণ ভুঁইয়ের চোখে পানি লাল হয়ে গেছে, চোখ মনে হয় অনেক কান্না করেছে। আমি শ্রাবণ ভাইয়ের দিকে তাকাতেই ও চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। আমার একটু অবাক লাগলো ওর কান্না দেখে। এই বৃষ্টির কথা বলছিস না কেন মা? বল না তোর এখন কেমন লাগছে? কি হয়েছিল তোর, এভাবে বেহুশ কেন হয়েছিলি? জানিস তুই বেহুশ হওয়ার পর শ্রাবণ তোকে বাসায় নিয়ে এসে কত কান্নাকাটি করেছে। ও শুধু বলছে ওর জন্য নাকি তুই বেহুশ হয়েছিস। মা, না মা, আমি শ্রাবণ ভাইয়ের জন্য বেহুশ হইনি, আসলে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় খুব ভয় পেয়ে বেহুশ হয়েছি হয়তো। আর তুমি তো জানোই আমি অন্ধকার ভয় পাই। আমি, আচ্ছা আচ্ছা, অনেক কথা হয়েছে, এবার কিছু খেয়ে নাও মা, তারপর ঔষধ খাও। চাচি। তারপর খেয়ে দিয়ে শাড়ি চেঞ্জ করে শুয়ে পড়লাম। এক ঘুমে সকালে উঠলাম। সকালে ওঠার পর শ্রাবণ ভাইয়ের সাথে বেশ কয়েকবার দেখা হলো, কিন্তু ও কোনো কথা বলল না আমার সাথে। শুধু অপরাধীর মতো মাথা নিচু করে রাখলো। আমার ব্যাপারটা খুব বিরক্ত লাগলো, তাই আমি ওর রুমে ওর সামনে গিয়ে বললাম, ওই তুই আমার সাথে কথা কেন বলছিস না হুম? আর এমন মাথা নিচু করে আছিস কেন? আমায় তো একবারও জিজ্ঞেস করলি না এখন কেমন আছি। আমি আমার হাতটা ওর দুই হাতে চেপে ধরে বলল, তুমি আমায় ক্ষমা করে দাও বৃষ্টি। আমি বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার জন্য তুমি কষ্ট পেয়েছো, এর চাইতে কষ্টের কিছু আমার জীবনে হয়নি। কান্না করতে করতে শ্রাবণ, এই কি হলো তোর, এভাবে মেয়েদের মতো কান্না করছিস কেন রে? আর ক্ষমাই বা চাইছিস কেন? তুই তো কিছু করিসনি, আমি তো ভয় পেয়ে বেহুশ হয়েছিলাম। আমি, আমার জন্যই তুমি ভয় পেয়েছিলে। আমি মজা করার জন্য তোমায় মিথ্যে করে ভূতের গল্প বানিয়ে বলছিলাম। আমি বুঝতে পারিনি তুমি। এটুকু বলেই ফেল ফেল করে কেঁদে দিল শ্রাবণ ভাই। ওর কান্না দেখে আমার খুব মন খারাপ লাগছিল কেন জানি না। আচ্ছা তোকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে। আমি, কি শর্ত বল, তুই যা বলবি আমি তাই করব। দরকার হলে পানিতে আগুনে যেখানে বলবি ঝাঁপ দিব। বল কি শর্ত? চোখ মুছতে মুছতে শ্রাবণ, পানিতে বা আগুনে কোথাও ঝাঁপ দিতে হবে না। আমায় কক্সবাজার বেড়াতে নিয়ে যেতে হবে আর অনেকগুলো আইসক্রিম খাওয়াতে হবে। তবেই ক্ষমা করব হুম। আমি কালকেই নিয়ে যাব তোমায় কক্সবাজারে।
আর যত খুশি আইসক্রিম খাওয়াবো কথা দিলাম। চোখে মুখে খুশির ঝলক নিয়ে শ্রাবণ ভাই বলল, ওই দাঁড়া দাঁড়া, 1 মিনিট, তুই কাল থেকে আমার সাথে বারবার তুমি তুমি করে কথা বলছিস কেন রে? মতলব কি তোমার বেছাধন? আমি কই কখন আবার তুমি করে কথা বললাম তোর সাথে? যা যা, আমার হয়ে গেছে তোকে তুমি করে বলতে। আর হ্যাঁ, তুই আমার কলেজের মেয়েদের কি বলছিস? শোন, তুই আমার বউ। শ্রাবণ, এই রে, ওই আমায় কি পাগলা কুত্তায় কামড়াইছে নাকি যে আমি তোর বউ হতে যাব? আরে আমি বর তো হবে একটা রাজপুত্র, তোর মতো ইঁদুর না হুম আমি। তাহলে তো একটা পাগলা কুত্তার ব্যবস্থা করতে হয়। শ্রাবণ, কেন কেন, কুকুর দিয়ে কি করবি? আমি কেন আবার? তুই তো বললি পাগলা কুকুর কামড়ালে আমায় বিয়ে করবি, তাই? মুচকি হেসে শ্রাবণ, তবে তোরে আমি খাইছি দাঁড়া শয়তান। বলেই দিলাম তারা বেচারা দৌড়ে গিয়ে মার পিছনে লুকিয়ে হাসছে। আর বলছে, চাচি বাঁচাও আমায় তোমার এই বান্দরনি মেয়ের হাত থেকে। দেখো কেমন রাক্ষসের মতো আমার মতো ছোট ছেলেটার দিকে তেড়ে আসছে, যেন এখনই গিলে খাবে। হাসতে হাসতে শ্রাবণ, হা হা হাই, দাঁড়া দাঁড়া, বলতো তোদের ব্যাপার কি? এভাবে দৌড়াদৌড়ি করছিস কেন হুম? আর এই বৃষ্টি, শ্রাবণ তোর বড় ভাই না, ওকে মারছিস কেন? মা। আমি আর কিছু না বলে আমার রুমে রাগ করে চলে এলাম। এভাবেই দুষ্টু মিষ্টি ভাবে কেটে গেল সারাদিন। পরদিন সকালে উঠে রেডি হয়ে আমি, শ্রাবণ ভাই আর সাথী আপু কক্সবাজারের দিকে রওনা হলাম। সারাদিন অনেক ঘুরলাম, আইসক্রিম, ফুচকা, চকলেট এগুলো খেলাম। তারপর বিকালে বাড়ি ফেরার জন্য রওনা হলাম। কিন্তু বাসের কাছে পৌঁছে দেখি সব বাস ছেড়ে চলে গেছে, আর মাত্র একটি বাস আছে গন্তব্যে যাওয়ার। কিন্তু বাসে কোনো সিট খালি নাই, শুধু ড্রাইভারের কাছের ইঞ্জিনের ওপরের সিটগুলো খালি। আর বাস পাওয়া যাবে না, তাই বাধ্য হয়ে আমরা ওই বাসেই উঠলাম। আমি আর সাথী আপু পাশাপাশি বসলাম, আর শ্রাবণ ভাই আমার সামনের সিটে বসলো। অনেকটা পথ আসার পর হঠাৎ বাসটা একটা জোরে নড়ে উঠলো, হয়তো চাকার নিচে পাথর পড়েছিল তাই। আমি নড়ে ওঠাটা সামাল দিতে না পেরে আমার হাত গিয়ে পড়লো শ্রাবণ ভাইয়ের হাঁটুর ওপর। তারপর আমি সরি বলে হাত সরিয়ে নিলাম। ও কিছুই বলল না। অনেকক্ষণ পরে সাথী আপুকে খুব হাসতে দেখে কারণ জিজ্ঞেস করলাম। তখন সাথী আপু শ্রাবণ ভাইয়ের দিকে ইশারা করে তাকাতে বলল আমায়। আমি তাকিয়ে অবাক হয়ে গেলাম। শ্রাবণ ভাই অপলক ভাবে আমার দিকে তাকিয়ে আছে, চোখে পলক পর্যন্ত ফেলছে না। আমি কয়েকবার ডাকলাম, কিন্তু ও যেন কোথাও হারিয়ে গেছে, আমার কোনো কথাই যেন ওর কানে পৌঁছাচ্ছে না। তাই ধাক্কা দিলাম। ও একটু লজ্জা পেয়ে অন্যদিকে চাইলো। তারপর আমরা বাড়ি চলে এলাম। সবাই ফ্রেশ হয়ে খেতে এলাম। তখন মা বলল, বৃষ্টি, আমরা পরশু সকালে বাড়ি ফিরে যাব। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তোর বিয়ের সব কেনাকাটা করা, আরো কত কি। মা, বিয়ে? কার বিয়ে চাচি? চমকে গিয়ে শ্রাবণ, কেন শ্রাবণ বাবা, তুমি জানো না আমাদের বৃষ্টি তো বিয়ে ঠিক হয়ে আছে, 1 মাস পর ওর বিয়ে। ওর ইচ্ছা ছিল এখানে বেড়াতে আসা, তাই ওকে বেরিয়ে নেওয়া, আর তোমাদের দাওয়াত করার জন্যই তো এখানে আসা আমাদের। তোমার মা আর বাবা তো সব জানে, তুমি জানো না? মা। শ্রাবণ ভাই কোনো কথা বললো না, কিছুক্ষণ চুপ করে থেকে ওর রুমে চলে গেল। আমি খেয়াল করলাম ব্যাপারটা, কিন্তু আর কেউ খেয়াল করেনি, সবাই বিয়ের কথায় ব্যস্ত। আমি খাওয়া শেষ করে শ্রাবণ ভাইয়ের রুমের কাছে গিয়ে ভেতরে চুপ করে উকি দিলাম। দেখলাম শ্রাবণ ভাই চোখ মুছলো আর একটা ডায়েরিতে কি যেন লিখে একটা ডয়ারে তালা দিয়ে রাখলো। তারপর তালার চাবিটা নিয়ে ওর বালিশের নিচে লুকিয়ে রাখলো। তারপর আমি ওখান থেকে আমার রুমে এসে ভাবতে লাগলাম ও কেন কাঁদছিল। আর ওটাই কি সেই ডায়েরিটা যেটার কথা সাথী আপু আমায় বলেছিল? হ্যাঁ, ওটাই সেই ডায়েরি হবে। আর ওটাতেই আমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আমি ওটা যেভাবেই হোক নিয়ে ছাড়বো। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে একটু দেরিতে উঠে দেখি শ্রাবণ ভাইয়ের জামা কাপড় গোছাচ্ছে। হয়তো কোথাও যাবে, আর টিভিতে গান শুনছে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার জন্য ব্যথা জোয়ারে বুকে ডাকবো। আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো।
আমি কিছু না বলে দাঁড়িয়ে গান শুনছি। যখনই গানের মাঝে বলল, দেব না দোষ ছলনায় ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। আজও এই স্বপ্ন আশা পেতে চায় ভালোবাসা, তবু হয় তোমায় হারালাম। এই কথাটা শ্রাবণ ভাই আমার সামনে এসে ইশারায় আমায় বলল। আমি কিছু বুঝে ওঠার আগেই ওর চোখে পানি নিয়ে আমার সামনে থেকে চলে গেল। আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কিন্তু তখনই মনে পড়লো সেই ডায়েরির কথা, তাই সময় নষ্ট না করে ডায়েরিটা বের করে লুকিয়ে আমার ব্যাগে এনে রাখলাম। কিছুক্ষণ পর শ্রাবণ ভাই কোথায় যেন চলে গেল ব্যাগ ভর্তি কাপড় নিয়ে। সবাইকে বলল কিন্তু আমায় কিছু বলল না, শুধু একবার আমার মুখের দিকে তাকিয়ে চোখে হালকা পানি নিয়ে দ্রুত চলে গেল। শ্রাবণ ভাই কোথায় গেল কেন গেল কিছু বুঝতে পারলাম না, শুধু ওর চলে যাওয়াতে একটা শূন্যতার অনুভব করতে পারছি। কেন জানি না ওর সেই মায়াবী চাহনি বারবার চোখের সামনে ভেসে হচ্ছে আমার। বড্ড বেশি মিস করছি ওকে। শ্রাবণ ভাই কেন চলে গেল সেটা জানার জন্য মাকে জিজ্ঞেস করলাম। মামা আচ্ছা শ্রাবণ ভাই কোথায় গেল, আর কেনই বা গেল? আমরা তো কাল চলেই যাব, আজকের দিনটা থাকলে কি এমন ক্ষতি হতো ওর? অভিমানী কণ্ঠে আমি। তোমরা কাল চলে যাবে বলেই তো শ্রাবণ আজই চলে গেল, কারণ ও তোমাদের চলে যাওয়াটা দেখতে পারবে না তাই। ওর খুব মায়া সবার প্রতি, তাই তোমাদের ফিরে যাওয়া সহ্য করতে পারবে না তাই চলে গেছে। পিছন থেকে সাথী আপু বলল। আর কেউ কিছু বলার আগেই আমি আমার রুমে চলে এলাম। কেন জানি না কিছু ভালো লাগছে না, সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সারাদিন এভাবেই কেটে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নিলাম, খুব সকালেই বাড়ির পথে রওনা দিতে হবে তাই। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে রেডি হলাম। তারপর সকলের কাছে থেকে বিদায় নিয়ে রওনা হলাম বাড়ি ফেরার জন্য। আসার সময় সবাই অনেক কান্নাকাটি করলাম। সাথী আপু আমায় জড়িয়ে ধরে অনেক কান্না করলো। বিকেলের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। বাবা আমাকে পেয়ে যেন হারানো মানিক খুঁজে পেল। বুকে জড়িয়ে অনেক আদর করলো আমায়। তারপর রুমে এসে শুয়ে পড়লাম ও ঘুমিয়ে গেলাম। অনেকটা পথ জার্নি করছি তাই একটু ক্লান্ত লাগছিল। ঘুম ভাঙলো মার ডাকে। এই বৃষ্টি ওঠ ওঠ, শুধু কি ঘুমাবেই নাকি কিছু খেতেও হবে? মা। আমি লক্ষ্মী মেয়ের মতো উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে পড়বো, ঠিক তখনই ডায়েরিটার কথা মনে পড়ে গেল। তাই দ্রুত ডায়েরিটা বের করলাম ব্যাগ থেকে। তারপর পড়তে শুরু করলাম। প্রথম পাতায় আজ আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। আজ আমি আমার স্বপ্নের পরীকে খুঁজে পেলাম। আজ আমি সেই পরীদের বাড়ি থেকে ফিরলাম। ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন, তখনই ওর প্রেমে পড়ে যাই। তারপর থেকে ওর সাথে অনেক মজা করে, ঝগড়া করে, আরো বেশি প্রেমে পড়ি ওর। ওখান থেকে ফেরার সময় মনটা খুব খারাপ লাগছিল, তবুও ফিরতেই হলো। দ্বিতীয় পাতায় অনেক দিন হলো আমায় মিথিলা নামের একটি মেয়ে খুব ডিস্টার্ব করে। আমি সবাইকে বলেছি যে আমি অন্য এক পরীকে ভালোবাসি, তবুও মিথিলা কিছুতেই বুঝতে পারছে না। যাই হোক, ওকে আমি অনেক গালি দিয়ে বুঝিয়েছি যে আমি আমার পরী ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। তৃতীয় পাতায় আজ আমার পরী আমাদের বাড়িতে বেড়াতে আসছে। আমি যেন খুশি রাখার জায়গা পাচ্ছি না। একটু পরে আমি ওদের আনতে যাব, আর আমার পরীটাকে মন ভরে দেখব। চতুর্থ পাতায় আজকে আমার পরী পাগলিটার সাথে অনেক দুষ্টুমি করলাম। পাগলিটা অনেক দুষ্টু, ঠিক আমার মনের মতো। যতদিন যাচ্ছে আমি আরো বেশি ভালোবেসে ফেলছি ওকে। পঞ্চম পাতায় আজ ও যখন বৃষ্টিতে ভিজছিল তখন যেন মনে হচ্ছিল আমি ওকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে শক্ত করে ধরে রাখি। ওর ওই মায়াবী চোখের চাহনি যেন প্রতি মুহূর্তে আমায় ঘায়েল করে। কিন্তু হঠাৎ ওর বৃষ্টিতে ভিজে প্রচন্ড জ্বর হলো। আমি ওর অসুস্থ মুখ দেখে সহ্য করতে পারছি না। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি যে আমার পরীটাকে। এই পাতাটায় কয়েক ফোঁটা নোনতা পানির ছাপ মনোভয় কান্না করছিল। ষষ্ঠ পাতায় আজ আমার পরীটাকে নিয়ে আমার কলেজে অনুষ্ঠানে গিয়েছিলাম। ও আমার পছন্দের কালো শাড়ি পরেছিল। ওকে শাড়ি পরে এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব ওর রূপে। তার উপর আবার রাতে কলেজ থেকে বাড়ি ফেরার সময় ওকে একটু মজা করে ভয় দেখিয়েছিলাম, আর ওই পাগলি পরীটা ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরে বেহুশ হয়ে গেল।
ও যখন আমায় জড়িয়ে ধরেছিল আমার মনে হয়েছিল আমি যেন পৃথিবীর সবচাইতে বড় সুখ আমার বুকের মাঝে অনুভব করেছিলাম। কিন্তু যখন ও বেহুঁশ হয়ে গেল আমি পাগলের মতো হয়ে গেলাম। নিজেকে গালি দিতে লাগলাম কেন ওকে ভয় দেখাতে গেলাম আমি। আমার জন্য ও কষ্ট পেল। এখানে চোখের পানির ছাপ। সপ্তম পাতায় আজ আমার পরিটাকে নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। সারাদিন ওকে মন ভরে দেখেছি। তারপর বিকালে বাড়ি ফেরার সময় বাসে ওর হাতটা আমার হাঁটুর উপরে যখন পড়লো তখন মনের মধ্যে একটা অজানা সুখ অনুভব হলো। ইচ্ছা করছিল ওকে বুকে জড়িয়ে কপালে আলতো করে ছুঁয়ে দিই। তারপর সারাটা রাস্তা ওকে আমি মন ভরে দেখেছি। অষ্টম পাতায় আজ আমি আমার জীবনের সবচাইতে কষ্টের শব্দটা শুনলাম। আমার পরিটার বিয়ে ঠিক হয়ে আছে, ওর আর মাত্র 1 মাস পর বিয়ে। কথাটা শোনার পর আমার মাথা ঘুরে গিয়েছিল, আমি কিছুতেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার পরিটা আমার হবে না ভাবতেই বুকের বাম পাশটা কেঁপে ওঠে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এই পাতাটা লেখা খুব আঁকাবাঁকা লাগছে আর মনে হচ্ছে লেখার সময় হাত কেঁপেছিল। এই পাতায় অনেক ফোঁটা পানি দাগ লেগে আছে। নবম পাতায় আমি শত চেষ্টা করেও বলতে পারলাম না আমার পরিটাকে যে আমি তোমাকে ভালোবাসি বৃষ্টি। শুধু একটা কথাই গানের সুরে ওকে বললাম, সেটা হলো, তবু হায় তোমায় হারালাম। জানি না আমার বৃষ্টি আমার কথা বুঝলো কিনা, বা বৃষ্টি আমাকে ভালোবাসবে কিনা। তবে আমার জীবনের প্রথম ভালোবাসা হলো বৃষ্টি, ওকে আমি কখনোই ভুলতে পারবো না। ওর চলে যাওয়াটা আমি মেনে নিতে পারবো না। তাই আজই চলে যাচ্ছি ঢাকা কাজিনের কাছে। তারপরে পাতাগুলো সব ফাঁকা। এই কথাগুলো পড়ার পর আমি নিজের দিকে লক্ষ্য করলাম আমার চোখ দিয়ে পানির বন্যা বইছে। আর বুকের ভিতরটা কষ্টে যেন ফেটে যাইতে চাইছে। আমিও যে ওকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমিও আমার পাগল শ্রাবণকে ভালোবাসি। কিন্তু কিছু করার নাই, শুধু কষ্ট পাওয়া ছাড়া, কারণ আমরা কখনোই এক হতে পারবো না। আমার বিয়ের আর মাত্র কিছু দিন বাকি। আর আমি আমার মা বাবাকে কখনোই কষ্ট দিতে পারবো না। তাই না চাইলেও আমাকে এই বিয়ে করতেই হবে। তারপর আমি ডায়েরিটাতে লিখলাম, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়। এত ভালোবেসো না আমায়, বিনিময়ে আমি কিছুই দিতে পারবো না তোমায়। পারলে আমায় ক্ষমা করো শ্রাবণ। আমিও তোমায় ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমার হতে আমি পারবো না। আমি যে আমার মা বাবাকে কখনো কষ্ট দিতে পারবো না। আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। আর তুমিও খুব তাড়াতাড়ি একটা বিয়ে করে নিও। আমি তোমাকে সুখী দেখতে চাই, আমার এই চাওয়াটা পূরণ করো প্লিজ। তোমার ভালোবাসাটা আমার কাছে সারা জীবন থাকবে স্মৃতি হয়ে। তুমিও আমার স্মৃতি করে রেখো তোমার মনে। আমি তোমাকে আমার স্বামীর মাঝে খুঁজে নেব। তুমিও বিয়ে করে বউয়ের মাঝে আমায় খুঁজে নিও। আমায় ক্ষমা করে দিও শ্রাবণ। তারপর এভাবেই কেটে গেল দিনগুলো। আজ আমার বিয়ে। পুরো বাড়ি ভর্তি লোকজন দিয়ে অনেক আয়োজন করা হয়েছে। সব আত্মীয় স্বজন বন্ধু সবাই এসেছে আমার বিয়েতে। শ্রাবণ ভাইও এসেছে শুনলাম, কিন্তু ও একবারও আমার সাথে দেখা করেনি। আমি মাকে ডেকে বললাম শ্রাবণ ভাইকে ডেকে দিতে। আমি ওর সাথে কথা বলতে চাই। মা আমায় কিছু জিজ্ঞেস না করে শ্রাবণ ভাইকে পাঠিয়ে দিল আমার কাছে, আর রুমে সবাইকে নিয়ে চলে গেল মা। আমি একটু অবাক হলাম মার এমন আচরণে, কিন্তু এটা নিয়ে ভাবার সময় আমার নেই। শ্রাবণ ভাই আমার সামনে এসে আমাকে হাঁ করে তাকিয়ে দেখছে। ওর চোখ দুটো ছলছল করছে, পানিতে ভরে উঠেছে। ওর মুখে কোনো কথা নাই, ও যেন বোবা হয়ে গেছে। কিরে, কিছু বলবি না? আমায় কেমন লাগছে বউয়ের সাজে? কিরে, কথা বলছিস না কেন? ওই আমার সাথে ঝগড়া করবি না শেষবারের মতো? কান্না জড়িত কণ্ঠে বললাম আমি। কি বলবো বল, তুই তো স্বার্থপরের মতো আমায় ছেড়ে চলে যাচ্ছিস। একবারও আমার কথা ভাবলি না। আমি কি নিয়ে বাঁচবো তোকে ছাড়া? তুই যে আমার জান পাখি, তোকে ছাড়া বেঁচে থাকা যে সম্ভব না আমার। কান্না করতে করতে শ্রাবণ। আমি আর কিছু বললাম না, নিজেকে সামলে নিয়ে ওর হাতে ডায়েরিটা তুলে দিয়ে বললাম, এটার মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর আছে। পারলে আমার ক্ষমা করো। আর আমার ইচ্ছাটা পূরণ করো। আমার ইচ্ছার কথা এটাতে আছে, আশা করি তুমি পূরণ করবে। কান্না করে বললাম আমি।
তারপর আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেলাম বিয়েতে। শ্রাবণ সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আর বিয়ে শুরু হওয়ার আগেই ও বাড়ি ফিরে গেল। ওর পক্ষে সম্ভব হলো না দাঁড়িয়ে আমার বিয়ে দেখার। আমার বিয়ে হয়ে গেল। শ্বশুর বাড়ি চলে এলাম আমি। আমার বিয়ে হয়েছে আজ 1 মাস পূর্ণ হলো। এই 1 মাসে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছি আমিও। আমার মুখে আর আগের মতো সেই হাসি নেই। নেই কোনো আনন্দ বা সুখ। জীবনটা যে এমন হবে তা কখনো ভাবিনি আমি। আমার সাথে কেন এমন হলো বুঝতে পারি না। 1 মাস আগের ঘটনা। আমি বসে আছি একটি সুন্দর ফুল দিয়ে সাজানো রুমের মধ্যে। মনের মধ্যে বয়ে চলেছে নানা রকম প্রশ্ন, যে প্রশ্নগুলোর কোনো উত্তর আমার জানা নেই। আমি যেন ঘোরের মাঝে আছি। হঠাৎ দরজা লাগানোর শব্দে ঘোর কাটলো আমার। তাকিয়ে দেখি আমার স্বামী ঘরে ঢুকে দরজা বন্ধ করছেন। আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে তাকে সালাম দিলাম, তারপর জিজ্ঞেস করলাম কেমন আছেন। আমার কথার উত্তরে সে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। উনি বললেন, খবরদার আমার সাথে এমন নিকামি করতে আসবে না। আমি নিকামি একদম পছন্দ করি না। আর শোনো, তোমায় বিয়ে করেছি কারণ আমার বাবা মা জোর করেছে তাই। তাছাড়া তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আর কখনো হবে না। রাজু। ওনার নাম রাজু। আমি ওনার কথাগুলো শুনে এতটাই শোক কলাম যে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। তাই আমি চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আমার চোখে একটুও ঘুম নাই। শুধু আমার শ্রাবণের কথা মনে পড়ছে বারবার। কেমন আছে ও? কি করছে ও? ও কি আমার জন্য কষ্ট পাচ্ছে? না, আর ভাবতে পারছি না আমি। হঠাৎ রাজুর ডাক শুনে ঘোর কাটলো আমার। তোমাকে তো অনেক সুন্দর দেখতে। তাই তো আমার মা বাবা সবসময় বলতো তুমি খুব সুন্দর। তবে আমি তোমার রূপে গলছি না। রাজু। 1 মাস পর। কেটে গেছে অনেকগুলো দিন। রাজু শুধু তার শরীর পিপাসা মিটায় আমায় দিয়ে, তাছাড়া আমার প্রতিও কোনো ভালোবাসা নেই। তবে আমার শ্বশুরবাড়ির সকলে আমায় খুব ভালোবাসে। আমার শ্বশুর, শাশুড়ি, ননদি সবাই খুব ভালোবাসে আমায়। আমি পেরেছি সকলের মন জয় করতে। শুধু পারিনি আসল মানুষটার সাথে। এতদিনে রাজুর প্রতিও আমার একটু ভালোবাসার সৃষ্টি হয়েছে। যতই হোক ও তো আমার স্বামী। কিন্তু শ্রাবণের জায়গাটা আমি দিতে পারিনি ওকে। আর হয়তো কোনোদিন পারবো না। এই 1 মাসে শ্রাবণের সাথে একটুও যোগাযোগ হয়নি আমার। কেমন আছে ও কিছুই জানি না আমি। মাঝে মাঝে খুব ইচ্ছা হয় ওকে একটু দেখার। কিন্তু তখনই মনে পড়ে আমিই সরিয়ে দিয়েছি ওকে। সরিয়ে দিয়েছি আমার জীবন থেকে। হয়ে গেছি অন্য কারো। খুব কষ্ট হয় ওর জন্য, কাউকে বোঝাতে পারি না। বলতেও পারি না। এতক্ষণ এই সব ভাবছিলাম একা একা বসে। হঠাৎ পিছন থেকে শাশুড়ি মায়ের ডাকে ভাবনা জগৎ থেকে ফিরলাম আমি। বৃষ্টি, মা কি হয়েছে তোমার? এভাবে এখানে বসে কি ভাবছো মা? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? শাশুড়ি। না মা, আমার কিচ্ছু হয়নি। আপনার ছেলের আসতে দেরি হচ্ছে তো তাই ভাবছিলাম। কিছু বলবেন মা? আমি। হ্যাঁ মা, বলতেই তো এলাম। আজ রাজু এলে ওকে নিয়ে একটু আমার রুমে এসো তো মা, কিছু কথা আছে তোমাদের সাথে। মুচকি হেসে শাশুড়ি। কি কথা মা, বলুন আমায়। আমি। এখন না, রাজু আসুক, তারপর দুজনকে একসাথে বলবো কেমন? এখন আমি আসি মা, তুমি রাজু আসলে আমার রুমে আসতে ভুলো না কিন্তু। শাশুড়ি। শাশুড়ি মা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রাজু এলো। আমি ওনাকে সালাম দিয়ে হাতে ব্যাগ নিয়ে রেখে দিলাম। তারপর ওনার জুতা, জামা কাপড় সব খুলতে সাহায্য করলাম। তারপর ভয়ে ভয়ে বললাম, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। তারপর মা আমাদের তার রুমে ডেকেছেন, কি যেন বলবেন মনে হয়। আমি। উনি কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমি গিয়ে ওনার খাবার রেডি করলাম। কিছুক্ষণ পর উনি এসে খেতে বসলেন। আর আমায় এই 1 মাসের মধ্যে আজ প্রথমবার জিজ্ঞেস করলেন আমি খেয়েছি কিনা। আমি ওনার কথায় অনেক অবাক হলাম, আর তার চাইতে বেশি আনন্দ অনুভব করলাম। তারপর দুজনে একসাথে খাওয়া শেষ করে শাশুড়ি মায়ের রুমে গেলাম।
রাজু আর আমি খাওয়া শেষ করে আমার শাশুড়ি মায়ের রুমে গেলাম। মা আসবো? আমি। হ্যাঁ আসো মা। এই রুমে আসতে আবার অনুমতি নিতে হয় নাকি? শাশুড়ি: মা কেন ডেকেছো আগে সেটা বলো। আমার খুব টায়ার্ড লাগছে, আমি ঘুমাবো। রাজু: দাঁড়া দাঁড়া, আমি এখন যে কথা বলতে যাচ্ছি তা শুনে তোর সব ক্লান্তি দূর হয়ে যাবে বাবা। আমি আর তোর আব্বু মিলে ঠিক করেছি যে তোদেরকে হানিমুনের জন্য কক্সবাজার পাঠাবো। তোদের বিয়ে তো 1 মাস হয়ে গেল, কিন্তু এখনো কোথাও ঘুরতে যাসনি তোরা। তাই কালকে সকালেই হানিমুনের জন্য কক্সবাজার চলে যাবি বৌমাকে নিয়ে। শাশুড়ি: কিন্তু আমার অফিসে কি হবে? বর্ষ কিছুতেই রাজি হবে না। রাজু: অফিসের কথা তোকে ভাবতে হবে না। তোর আব্বু তোর বসের সাথে আগেই কথা বলে তোর জন্য 11 দিনের ছুটি নিয়েছে। আর কক্সবাজারে 10 দিনের জন্য একটা সুন্দর রুম বুকিং দেওয়া হয়ে গেছে। আর কোনো কথা নয়, রুমে গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে রাখো, যাও। সকালেই রওনা হবা। শাশুড়ি: আমি কোনো কথা বললাম না। রাজু কিছু না বলে সোজা রুমে চলে এলো। তারপর আমাকে বলল সব জিনিসপত্র গুছিয়ে নিতে। আমিও সব গোছাতে শুরু করলাম আর ভাবতে লাগলাম কি হবে হানিমুনে গিয়ে। আমার তো যতক্ষণ রাজু বাসায় থাকে ততক্ষণই শুধু ভয় ভয় থাকি। কারণ ও কারণে অকারণে আমায় নানা রকম কথা শোনায়। আর হানিমুনে গেলে তো শুধু ওর সাথেই থাকতে হবে, না জানি ওখানে কি অবস্থা করবে আমার। এগুলো ভাবতে ভাবতে সবকিছু গুছিয়ে নিয়ে শুয়ে পড়লাম ঘুমানোর জন্যে। রাজু অনেক আগেই ঘুমিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠতে দেখি শাশুড়ি মা সব রান্না করে রেডি করছেন। তারপর আমাকে বললেন, বৃষ্টি বৌমা, তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ো। 8টার বাস ধরতে হবে, এখন 6টা 15 বাজে। আমি তোমাদের জন্য খাবার তৈরি করে দিয়েছি গাড়িতে খাওয়ার জন্য। তারপর খাওয়া শেষ করে রাজু আর আমি রেডি হলাম বেরোনোর জন্য। আমার একটু অবাক লাগছে রাজুর আচরণ দেখে। ও আমায় কাল থেকে একবারও গালাগালি করেনি, ভালো ব্যবহার করছে। শ্বশুর শাশুড়ির কাছে থেকে বিদায় নেওয়ার সময় শাশুড়ি মা রাজুকে লক্ষ্য করে বললেন, রাজু বাবা, তোরা ফিরে আসার পর যেন সুসংবাদটা শুনতে পাই। মুচকি হেসে শাশুড়ি: কিসের সুসংবাদ? রাজু: কিসের আবার? আমাদের বাড়িতে নতুন অতিথি মানে আমার নাতি নাতনি আসার সুসংবাদটা যেন পাই। বৌমা, তোমাকেও বলে দিলাম, কিন্তু মনে যেন থাকে। শাশুড়ি: আমি বা রাজুকেও কোনো কথা বললাম না। সোজা গিয়ে গাড়িতে উঠলাম। তারপর সারাদিন পার হয়ে রাত 4টার সময় কক্সবাজার গিয়ে পৌঁছালাম। দুজনেই খুব টায়ার্ড, তাই সোজা রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে আমার বাড়ি ও শ্বশুর বাড়িতে কল করে বলে দিলাম পৌঁছানোর কথা। সকালে ঘুম ভাঙল রাজুর মিষ্টি ছোঁয়ায়। আমার কপালে আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে ও। এই যেন আমি নতুন এক রাজুকে দেখছি। ও আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। আর এই প্রথমবার আমি ওর চোখে আমার জন্য অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশ্বাস করতে পারছি না নিজের চোখকে। মনে হচ্ছে যেন স্বপ্নে দেখছি আমি। হঠাৎ রাজুর ডাকে ধ্যান ভাঙলো আমার। এই বৃষ্টি, এভাবে কি ভাবছো আমার দিকে তাকিয়ে? ভূত দেখছো নাকি আমার মধ্যে? রাজু: না না মা, মানে আসলে আপনি আমায় এভাবে কখনো। পুরো কথা বলার আগেই আমার মুখ চেপে ধরল রাজু আর বলল, হয়েছে হয়েছে, আর তোতলাতে হবে না আমার মিষ্টি বউটার। আসলে এতদিন আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। আর বুঝতে পারিনি তোমার জন্য আমার মাঝে বেড়ে ওঠা ভালোবাসার কথা। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি বৃষ্টি। রাজু: আমি হা করে রাজুর কথা শুনছি আর নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এটাই কি সেই রাজু যে প্রতিটা মুহূর্তে আমার সাথে বাজে ব্যবহার করে এসেছে? তবে যাই হয়ে থাক না কেন, আমার খুব আনন্দ অনুভব হচ্ছে ওর কথাগুলো শুনে। এই কথাগুলো বলেই রাজু আমায় শক্ত করে বুকে জড়িয়ে ধরল আর বলল, বৃষ্টি, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি তোমাকে বিয়ের রাত থেকে শুধু কষ্টই দিয়েছি, কখনো ভালোবাসিনি। নানা রকম ভাবে তোমায় কষ্ট দিয়ে এসেছি, কিন্তু তুমি কখনো তার প্রতিবাদ করনি। এখন আমি বুঝতে পারছি আমিও তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ বৃষ্টি। আই রিয়েলি লাভ ইউ সো মাচ।
আমি তোমায় কথা দিচ্ছি আজকের পর থেকে আর কখনো তোমায় কোনো কষ্ট পেতে দেব না। তোমায় আমি অনেক সুখী করব, কথা দিলাম। কান্নার সুরে বলল রাজু। আমি ওর কথাগুলো শুনে কোনো কথা বলতে পারলাম না, শুধু অনেক আনন্দে চোখে পানি চলে এলো আমার। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এ মনে হয় আমার নতুন জীবন শুরু হলো। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। তারপর নিজেকে ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, আমিও আপনাকে ভালোবাসি, আর সারা জীবন আপনার সাথেই থাকতে চাই। আমি আর আপনি নয় বৃষ্টি, এবার থেকে শুধু তুমি। আমায় তুমি করে বলবে। এগুলো বলেই আবার আমায় জড়িয়ে ধরে কপালে আলতো করে একটি চুমু দিল। রাজু, হয়েছে হয়েছে, এবার তাহলে চলো দুজনে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যাই। আর কতক্ষণ ঘরের মাঝে বসে থাকবো? আমি হুকুম আমার ম্যাডাম। চলুন তবে যাওয়া যাক। মুচকি হেসে রাজু। তারপর দুজনে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রওনা হলাম সমুদ্র সৈকতে যেতে। অনেক আনন্দ করে ঘুরছিলাম সেখানে দুজন। হঠাৎ সেই ফুচকাওয়ালাকে দেখতে পেলাম, যার কাছ থেকে আমি সাথী আপু আর শ্রাবণ ফুচকা খেয়েছিলাম। আর তখনই বুকের মাঝে শ্রাবণের কথা মনে পড়ে ব্যথা অনুভব করলাম। চোখ দিয়ে পানি চলে এলো, কিন্তু আমি তাড়াতাড়ি সেই পানি লুকালাম। এভাবেই কেটে গেল 5 দিন। ষষ্ঠ দিন বিকালবেলা সমুদ্রের পাড়ে বসে আছি আমি আর রাজু। হঠাৎ পেছনে থেকে কেউ ডাকলো আমার নাম ধরে, কণ্ঠটা আমার খুব পরিচিত। পেছনে ফিরে তাকিয়ে দেখলাম শ্রাবণ ভাই আর সাথী আপু হাত ধরে দাঁড়িয়ে আছে। সাথী আপুকে রাজু চিনতে পারলো, কিন্তু শ্রাবণকে চিনতে পারল না। কারণ বিয়ের দিন সাথী আপুকে দেখেছিল রাজু, তবে শ্রাবণ বিয়ে শুরু হওয়ার আগেই চলে যায়। আরে বৃষ্টি, কেমন আছো তুমি? দুলাভাই কেমন আছেন আপনি? আমরা তো ভাবতেই পারিনি যে এভাবে দেখা হবে তোমাদের সাথে। সাথী আপু: জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা। আপনি এখানে আপু? কেমন আছেন? আর আপনার সাথে এটা কে? রাজু: ও আপনার সুমন্দি হয় সম্পর্কে। মানে আপনার বৃষ্টির চাচাতো ভাই শ্রাবণ। আর আমারও চাচাতো ভাই ছিল, এখন নেই। মুচকি হেসে সাথী: চাচাতো ভাই নেই মানে? রাজু: মানে কিছুদিন পর শ্রাবণ আর আমার বিয়ে। আমরা তো এই সপ্তাহের মধ্যেই যেতাম আপনাদের বিয়ের ইনভাইটেশন কার্ড দিতে। যাক, দেখা হয় ভালোই হলো। তা এখানে কেন, আপনারা হানিমুন করতে, তাই না? দুষ্টুমি হাসি দিয়ে সাথী। ওদের কথার মধ্যে আমিও শ্রাবণকেও কিছুই বলছি না, শুধু দুজন দুজনকে তাকিয়ে দেখছি। হঠাৎ আমাদের ধ্যান ভাঙল রাজুর ডাকে। এই যে মিস্টার সুমন্দি, আপনি আমাদের বিয়েতে আসলেন না কেন? রাজু: না মানে আসলে আমি গিয়েছিলাম আপনাদের বিয়েতে, কিন্তু একটা কাজ পড়ে যাওয়ায় বেশিক্ষণ থাকতে পারিনি, তাই আপনার সাথে দেখা হয়নি। আজ পরিচিত হয়ে খুব ভালো লাগলো। শ্রাবণ: সবাই পরিচিত হওয়ার পর সাথী আপু রাজুকে বলল, দুলাভাই চলুন আপনার সাথে একটু ঘুরে আসি ওই দিক থেকে। বৃষ্টি, তুমি শ্রাবণ এখানে থাকো, আমি মিস্টার দুলাভাই এর সাথে একটু প্রেম করে আসি। সাথী আপু। রাজু সাথী আপুর কথায় সায় দিয়ে চলল সাথী আপুর সাথে হাঁটতে। তখন শ্রাবণ ভাই এসে পাশে বসলো আমার। তারপর বলতে শুরু করলো সব কথা। আমি জানি বৃষ্টি, তুমি আমায় আর সাথীকে দেখে খুব অবাক হচ্ছ। অনেক প্রশ্ন ওকে দিচ্ছে তোমার মনে, তাই না? তাহলে শোনো। সেদিন আমি যখন তোমার কাছ থেকে ডায়েরি নিয়ে বাড়ি চলে আসি, তখন আমি হারিয়ে ফেলে বেঁচে থাকার সব আশা ভরসা। একেবারে ভেঙে পড়ি আমি। পাগল হয়ে যাই তোমার জন্য। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে তুমি আমার থেকে চিরতরে হারিয়ে গেছো। আর কখনো তুমি আমার হবে না। পুরো 3 দিন 3 রাত আমি এভাবেই ভেতরে ভেতরে ধুকে ধুকে মরছিলাম তোমার কথা ভেবে। তারপর সাথী এলো আমার সামনে আর আমার হাত ধরে বলল, শ্রাবণ, আমি জানি তুমি বৃষ্টিকে অনেক ভালোবাসো, কিন্তু বৃষ্টি এখন অন্য কারোর বউ। ওকে তুমি আর কখনোই পাবে না। আমি চাচির কাছে সব শুনেছি। আমার মায়ের কথা বলল যে বৃষ্টি তোমার কাছে কি চেয়েছে। তোমায় আমি অনেক ছোটবেলা থেকেই ভালোবাসতাম শ্রাবণ, কিন্তু কখনো তোমায় বলতে পারিনি। আমি জানি তুমি আমায় কখনো ভালোবাসতে পারবে না।
কিন্তু বৃষ্টি শেষ ইচ্ছা পূরণ করতে হলে তোমায় আবার বিয়ে করতে হবে, আর আমি তোমার বউ হতে চাই। বলো না শ্রাবণ, তুমি আমায় বিয়ে করবে না? দেবে না আমায় তোমার জীবনটা নতুন করে রাঙিয়ে দিতে আমার ভালোবাসায়? কথা দিচ্ছি কখনো আমি তোমার কাছে স্ত্রীর অধিকার চাইবো না। শুধু তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই সারা জীবন। কান্না করে বলেছিল সাথী। সাথীর কথাগুলো শুনে সেদিন আমি ওকে ফিরিয়ে দিতে পারিনি, তাই ওর মাঝেই খুঁজতে চেষ্টা করেছি তোমায় বৃষ্টি। ওকে আমি এই 1 মাসে ভালোবেসে ফেলেছি অনেকটা, কিন্তু তবুও বিশ্বাস করো বৃষ্টি, তোমার জায়গাটা ওকে দিতে পারিনি, আমি আর কখনো পারবো না। শ্রাবণ। শ্রাবণ, তুই জানিস না তোর আর সাথী আপুর বিয়ের কথা শুনে আমার কতটা আনন্দ লেগেছে। আমি সব সময় চাইতাম তুই অনেক সুখী হও, আর আমি আজ খুব ভালো করেই বুঝতে পারছি যে তোর সুখ একমাত্র সাথী আপুর কাছেই আছে। তোরা বিয়ে করে অনেক সুখী হ, দোয়া করি। আমিও আমার রাজুর সাথে অনেক সুখী আছি। আজ থেকে আরো সুখে থাকবো, কারণ আজ আমি জানলাম তুই সুখী। আমি আনন্দ ভরা দৃষ্টি নিয়ে বললাম। কথা বলা শেষ হতেই সাথী আপু আর রাজু এসে দাঁড়ালো আমাদের সামনে। তারপর কিছুক্ষণ একটু কথা বলেই যার মতো চলে এলাম। 10 দিন কক্সবাজারে থাকার পর বাড়ি ফিরে এলাম আমি আর রাজু। আমাদের সাথে একসাথে এলো শ্রাবণ আর সাথী আপু সবাইকে বিয়ে দাওয়াত দিতে। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। আমরা সবাই এসেছি সাথী আপু আর শ্রাবণের বিয়েতে। আমি নিজের হাতে সাজালাম সাথী আপুকে আর বললাম, আপু শ্রাবণকে অনেক ভালোবেসো, আর তোমার ভালোবাসা ভুলিয়ে দিও ওর জীবনের আগের সব স্মৃতি। অনেক অনেক সুখী হও আপু। আমি প্রাণ ভরে দোয়া করি তোমাদের জন্য। আমি। সাথী আপু আমায় জড়িয়ে ধরে বলল, হ্যাঁ বৃষ্টি, আমি আমার সর্বস্ব দিয়ে ভালোবাসবো শ্রাবণকে। ওকে আমি কখনো কোনো কষ্ট পেতে দেব না। আমার ভালোবাসায় রাঙিয়ে দেব ওর জীবন। আর আমি তোমার কাছে চিরঋণী বৃষ্টি। তোমার জন্যই আমি আমার ভালোবাসা শ্রাবণকে আজ স্বামী হিসেবে পাবো। সাথী। তারপর সবাই এসে রুমের মধ্যে পুরো হয়ে গেল। আমি চলে গেলাম শ্রাবণের কাছে। গিয়ে দেখি শ্রাবণ শেরওয়ানি পরে জামাই সেজে বসে আছে। রুমের মধ্যে শ্রাবণ আর রাজু ছাড়া কেউ নেই। রাজুই ওকে বর সাজিয়েছে। আমি রাজুকে বললাম, এই যে মিস্টার স্বামী মশাই, এবার গিয়ে নিজেও একটু রেডি হয়ে আসুন, যান আমিও আসছি রেডি হতে। আমি। চলুন ম্যাডাম, আমরা রেডি হয়ে আসি। রাজু, তুমি যাও, আমি আসছি। শ্রাবণ ভাই, এর সাথে একটু কথা আছে। চোখ টিপ দিয়ে বললাম রাজুকে। রাজু চলে গেল। আমি শ্রাবণ ভাইকে লক্ষ্য করে বললাম, শ্রাবণ ভাই, তুমি আমার কথা রেখেছ। আমি চাই তুমি আমার আরেকটা কথা রাখো। তুমি আমায় কথা দাও যে তুমি সাথী আপুকে অনেক অনেক ভালোবাসবে। ওকে কখনো কষ্ট দিবে না। তুমি ভাবিও তোমার আসল ভালোবাসা। আর আমাকে ভুলে যাবে, শুধু সাথী আপুকেই ভালোবাসবে। কথা দাও আমায়। আমি তোমায় কথা দিলাম বৃষ্টি, আমি সাথীকে অনেক ভালোবাসবো, কখনো ওকে কোনো কষ্ট অনুভব করতে দেব না। তবে আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। আমি সাথী মাঝে তোমাকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। শ্রাবণ। তারপর আমি চলে এলাম। রাজু আর আমি রেডি হয়ে বিয়েতে গেলাম। বিয়ে খুব ভালোভাবেই মিটে গেল। আমরা বাড়ি চলে এলাম। শ্রাবণ আর সাথী আপুর বিয়ে শেষ করে বাড়ি ফিরে এলাম আমি আর রাজু। রাজু এখন আমায় অনেক বেশি ভালোবাসে, কখনো আমায় কষ্ট পেতে দেয় না। এভাবেই কেটে গেল 6 মাস। একদিন আমি আর শাশুড়ি মা রান্না করছি, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। যখন অজ্ঞান ফিরল, তাকিয়ে দেখি আমি বেডে শুয়ে আছি আর সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি ও রাজু সবাই আছে। সবার চোখে মুখে খুশির ছটা দেখতে পাচ্ছি। আমার অজ্ঞান ফেরা দেখে সবাই অনেক খুশি হলো। তারপর আমার শাশুড়ি মা বললেন, তুমি জানো না বৃষ্টি মা, আজ তুমি আমাদের সবাইকে কতটা খুশি উপহার দিলে। আমার মাথায় হাত বুলিয়ে বললেন শাশুড়ি মা, চলুন বিয়াইন, আমরা এখন এখান থেকে যাই। রাজু আর বৃষ্টি একটু একসাথে থাকুক। মা। তারপর সবাই চলে গেল, শুধু রাজু থাকলো আমার কাছে। আমি এদের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। তাই রাজুকে জিজ্ঞেস করলাম, আমার কি হয়েছিল?
আর সবাই এত খুশি কেন গো? আমি কি উপহার দিলাম সবাইকে? আমি। রাজু আমায় শক্ত করে বুকে জড়িয়ে ধরে কপালে আলতো করে চুমা দিয়ে বলল, তুমি আমায় বাবা হওয়ার সৌভাগ্য উপহার দিছো বৃষ্টি। আর ওদের নানা নানি দাদা দাদি হওয়ার সৌভাগ্য। অফুরন্ত খুশি নিয়ে বলল। আমি একটু লজ্জা পেয়ে রাজুর বুকের মাঝে গিয়ে লুকালাম। আমারও আজ অনেক আনন্দ লাগছে। মা হতে পারার একটা নতুন অনুভূতি কাজ করছে আমার মাঝে। এভাবেই কেটে গেল 9টি মাস। এই 9 মাস আমায় কেউ কোনো কাজ করতে দেয়নি। আর রাজু তো আমায় মাথায় তুলে রেখেছে বললেই চলে। আজ আমার ডেলিভারি ডেট দিয়েছে ডাক্তার। তাই সবাই আমায় নিয়ে হাসপাতালে চলে এলো। রাজুর মুখের দিকে তাকানো যাচ্ছে না, ওর চোখ দুটো টলমল করছে পানি দিয়ে। বড্ড বেশি ভালোবাসে আমায়। ডাক্তার আমায় ওটিতে নিয়ে গেল। তারপর আমার কোল আলো করে জন্ম নিল ফুটফুটে একটি ছেলে সন্তান। ছেলেটিকে একদম আমার মতো দেখতে হয়েছে। রাজু প্রথম কোলে নিল ওকে। তারপর একটু সুস্থ হয়ে 2 দিন পর বাড়ি ফিরে এলাম আমরা। সবাই খুব খুশি। ছেলের নাম রাখা হলো ইসমাইল। নামটা আমার শ্বশুর মশাই রাখলেন। অনেক আনন্দে কাটতে লাগলো আমাদের দিন। সবাই অনেক সুখী আমরা। কিন্তু একদিন হঠাৎ ঝড় উঠে এলো আমার জীবনে। সবকিছু উলট পালট করে দিল। হঠাৎ আমার সুখের সংসারে ঝড় এসে সবকিছু উলট পালট করে দিয়ে গেল। একদিন দুপুরবেলা রাজু কল করলো আমায় আর বললো ও বাসায় আসছে, একসাথে লাঞ্চ করবে আমার সাথে। তাই আমি তো অনেক খুশি হলাম। ফোন রেখে দেওয়ার 20 মিনিট পর আবার কল আসলো আমার ফোনে। তাকিয়ে দেখি রাজুর ফোন থেকেই কল এসেছে। তাই কল রিসিভ করে বলতে লাগলাম, এই যে মিস্টার স্বামী মশাই, সেই কখন বলছেন যে আসতেছেন, এখনো এসে পৌঁছতেই পারলেন না। মুখে হাসি নিয়ে বললাম আমি। ওপাশ থেকে যে কথাগুলো শুনলাম তা শোনার জন্য আমি একদমই তৈরি ছিলাম না। আচ্ছা, এই নাম্বারটা যার, আপনি তার কি হন? আসলে এই ফোনের মালিক কিছুক্ষণ আগে রোড অ্যাক্সিডেন্ট করেছেন, এখন আমরা তাকে হাসপাতালে ভর্তি করে রাখছি। আপনারা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন, রোগীর অবস্থা বেশি ভালো না। অপরিচিত। কথাগুলো শোনার পর আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। আমি একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলাম। তারপর আর আমার কিছু মনে নাই। যখন আমার হুঁশ ফিরল তখন দেখি আমার শাশুড়ির কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছি আর উনি আমার মাথায় পানি ঢেলেছেন। আমি শাশুড়ি মাকে বললাম, মা, আমার রাজু কই? আমি রাজুর কাছে যাব। ও কেমন আছে এখন? আমি। আমার কথা শুনে শাশুড়ি মা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি বলছো বৌমা, কি হয়েছে রাজুর? আর তুমি চিৎকার করে বেহুশ হলে কেন মা? আমায় সব খুলে বলো বৃষ্টি। শাশুড়ি মা, আমাদের তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, রাজুর ওর অ্যাক্সিডেন্ট করেছে। এখন হাসপাতালে ভর্তি আছে। কান্না করতে করতে বললাম আমি। তারপর আমি শাশুড়ি মা আর শ্বশুর আব্বা সবাই মিলে হাসপাতালে গেলাম। গিয়ে দেখি রাজু আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে। আমি রাজুর এমন অবস্থা দেখে সহ্য করতে পারলাম না। আবার অজ্ঞান হয়ে গেলাম। যখন অজ্ঞান ফিরল তখন আশেপাশে তাকিয়ে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আর আমার পাশে আমার মা, বাবা আর মায়ের কোলে আমার 3 বছরের ছেলে ইসমাইল। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, আমার রাজু কোথায়, কেমন আছে ও? বলো না মা, আমি আমার রাজুর কাছে যাব। চিৎকার করে কাঁদাতে কাঁদাতে বললাম আমি। মা কোনো কথা বলছে না, শুধু মুখে কাপড় গুজে কান্না করছে। বাবা চুপ করে বসে আছে, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আমি আবার জিজ্ঞেস করলাম, আমার রাজু কই? তখন মা বলল, বৃষ্টি, তুই শান্ত হ মা, এমন পাগলামি করিস না। তোর কিছু হলে তোর ছেলেটার কি হবে একবার ভেবে দেখ মা, তুই ছাড়া তো আর কেউ রইল না ওর। কান্না করে বলল মা। আর কেউ রইল না মানে কি বলছো এসব মা? আমার রাজু আছে তো। আমি একা কেন হব? আমি রাজুর কাছে যাব কোথায়ও। এগুলো বলেই দৌড়ে চলে গেলাম আইসিইউ এর কাছে। গিয়ে দেখি সেখানে রাজু নেই। আমি পাগলের মতো খুঁজতে লাগলাম রাজুকে। হঠাৎ দেখলাম একটা কেবিন থেকে খুব কান্নাকাটির শব্দ আসছে। আমি দৌড়ে গেলাম সেখানে।
তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি আমার রাজুকে পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, আর পাশে বসে আমার শ্বশুর শাশুড়ি কান্নাকাটি করছে। আমি দৌড়ে গিয়ে রাজুর মুখের ওপরের কাপড় সরিয়ে বলতে লাগলাম, এই রাজু, এই তুমি এভাবে শুয়ে আছো কেন? ওঠো তাড়াতাড়ি, আমার সাথে একসাথে লাঞ্চ করবে না? ওঠো না রাজু। এই রাজু, কি হলো? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? দেখো তোমার বৃষ্টি তোমায় ডাকছে, ওঠো রাজু। এই রাজু, ওঠো না প্লিজ। মা, ও মা, আমার রাজু কথা বলছে না কেন? আর ওকে এভাবে ঢেকে রেখেছিলেন কেন? ও মা, ওকে বলেন না আমার সাথে কথা বলতে। ও কি আমার সাথে রাগ করছে? এই রাজু, ওঠো না এবার, কিন্তু আমি রেগে যাচ্ছি, ওঠো না। রাজু আর কখনো উঠবে না। বৃষ্টি ও একেবারে চলে গেছে আমাদের ছেড়ে। তুমি শান্ত হও মা, ফুপিয়ে কান্না করে বলল শ্বশুর। কি বলছেন আব্বু? কোথায় গেছে ও? এই তো আমাদের সামনেই তো আছে রাজু। ঘুমিয়ে আছে, একটু পর উঠেই আমায় বলবে বৃষ্টি এসো একসাথে লাঞ্চ করি, দেখে আব্বু। ওই রাজু, তুমি এত স্বার্থপর হয়ে গেলে কেন গো? আমি তোমায় কখন থেকে রাখছি, তুমি উঠছো না কেন? এভাবেই কেটে গেল সারাদিন। রাজুকে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। আমার মুখে কোনো কথা নাই। বোবা হয়ে গেছি আমি, পাগলের মতো হয়ে গেছি। কোনো কিছুই আমার মধ্যে কাজ করছে না। ওদিকে আমার রাজুকে সবাই কবর দিয়ে এলো, রেখে এলো আমার থেকে অনেক দূরে। বাড়ির মধ্যে নেমে এলো মহাশোকের ছায়া, কিন্তু আমার মাঝে কোনো পরিবর্তন নেই। চুপ করে বসে শুধু অঝোর ধারায় কান্না করছি আমি বোবার মতো। আমার রাজু আমায় রেখে স্বার্থপরের মতো চলে গেছে আজ 1 মাস হলো। প্রথম দিকে আমি বেঁচে থাকার সব আশা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার আর আমার রাজুর একমাত্র স্মৃতি আমাদের ছেলে ইসমাইলের জন্য আবার আমাকে শক্ত হতে হলো। কিন্তু আমার জীবনের ঝড় আর থামলো না। একসময় যে শ্বশুর শাশুড়ি আমায় মেয়ের চেয়ে বেশি ভালোবাসতো, আজ তারা আমায় অপায়া ভাবে। আমার মুখ দেখতে চায় না, কথায় কথায় আমাকে নানা রকম গালিগালাজ করে, নানানভাবে অপমান অপদস্থ করে। আমি সবকিছু সহ্য করে বেঁচে আছি শুধুমাত্র আমার ছেলেটার জন্য। সারা রাত চোখের পানিতে ভিজে যায় আমার বালিশ। আমার মা বাবা আমার কষ্টটা বুঝতে পেরে আমায় একেবারে নিয়ে আসলেন বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি যেন আমি চলে আসায় হাফ ছেড়ে বাঁচলেন। আমার মা বাবা আমাকে আগে চেয়েও বেশি ভালোবাসতে শুরু করলেন। আসলেই মানুষ ঠিক বলে, বাবা মায়ের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা হয় না। দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। আজ আমার আর আমার রাজুর শেষ স্মৃতি ইসমাইলের জন্মদিন। আজ ওর 5 বছর পূর্ণ হলো। এই 2 বছরে বদলে গেছে অনেক কিছু। আমি আর আগের মতো কষ্ট পাই না। নিজেকে অনেক শক্ত করে নিয়েছি। একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা আমি। স্কুলের সব বাচ্চাদের নিয়ে ভালোই সময় কাটে আমার। আমার ছেলেটাও এই স্কুলে পড়ে। শ্রাবণ আর সাথী আপুর বিয়ে খেয়ে আসার পর আর যোগাযোগ হয়নি ওদের কারোর সাথে আমাদের। আমি ইচ্ছা করেই কখনো যোগাযোগ করিনি। আমার যে এখন এই অবস্থা সেটা হয়তো ওরা কেউ জানে না, আর আমি জানাতে চাই না। ওরা যেমন সুখে আছে তেমনই থাক। আজ স্কুল থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। স্কুলে মিটিং ছিল তাই। বাসায় এসে দরজা ধাক্কা দিলাম। দরজা খোলার পর আমি অবাক হয়ে গেলাম, কারণ দরজার ওপাশে শ্রাবণ দাঁড়িয়ে ছিল। ওর কোলে একটা পরীর মতো ফুটফুটে মেয়ে। মেয়েটার বয়স 3 বছর হবে। আমি শ্রাবণকে দেখে চমকে উঠলাম। তারপর ঘরে ঢুকে ওকে বললাম, আরে শ্রাবণ ভাই, তুই এখানে কখন এসেছিস? আর সাথী আপু কই? এটা কি তোদের মেয়ে নাকি? এই বলেই আমি ইসমাইলকে নামিয়ে দিয়ে শ্রাবণের মেয়েকে কোলে নিলাম। আমি শ্রাবণ ভাইয়ের মুখে কোনো কথা নাই। ও শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওর চোখ দুটো ছলছল করছে পানিতে। তারপর বলল, বৃষ্টি, কেমন আছিস তুই? এত কিছু হয়ে গেছে তোর সাথে, একবার আমায় জানাবার প্রয়োজনও মনে করিসনি। আমি কি তোর এত পর হয়ে গেছি? কান্না ভরা কণ্ঠে বলল শ্রাবণ। আমি ওর কোনো কথার উত্তর না দিয়ে সাথী আপুকে ডাকতে শুরু করলাম। এই সাথী আপু, কই তুমি?
সাথী আপু। শ্রাবণ ভাই, সাথী আপুকে নিয়ে আসিসনি? কই ও? কখন থেকে ডাকছি, ওর কোনো সাড়া শব্দ নাই কেন? আমি, তোর সাথী আপু আর আমাদের মাঝে নেই রে বৃষ্টি। স্বার্থপরের মতো চলে গেছে আমায় ছেড়ে 3 বছর আগে। কান্না করে বলল শ্রাবণ। আমাদের মাঝে নেই মানে? 3 বছর আগে কোথায় গেছে ও? তোর মেয়ের বয়সও তো 3 বছর মনে হচ্ছে। কি হলো বল, কোথায় গেছে সাথী আপু? আমি। শ্রাবণ ভাই কিছু বলার আগেই দরজায় কেউ ধাক্কা মারলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখি মা বাবা দাঁড়িয়ে আছে বাইরে। শ্রাবণ ভাইকে রেখে ওনারা একটু ডাক্তারের কাছে গিয়েছিল। আব্বু একটু অসুস্থ তাই। মা বাবা ভিতরে আসলে আমি তাদের জিজ্ঞেস করলাম, মা এসব কি বলছে শ্রাবণ ভাই বলতো? সাথী আপু কই গেছে ওকে ছেড়ে? তুমি কিছু জানো মা? আমি। মা, শ্রাবণ ভাই এসব কি বলছে বলতো? সাথী আপু ওকে ছেড়ে কই গেছে? তুমি কিছু জানো মা? আমি। মা কিছু বলার আগেই শ্রাবণ ভাই বলল, সাথী মারা গেছে 3 বছর আগে। চিৎকার করে বলে উঠল শ্রাবণ। কিছুক্ষণের জন্য পুরো বাড়িতে নিস্তব্ধতা ছেয়ে গেল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না আমি। তারপর আমি প্রশ্ন করলাম, সাথী আপু মারা গেছে মানে? কি হয়েছিল ওর? 3 বছর আগে মারা গেছে, অথচ আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না তুই? কান্না করে বললাম আমি। তাহলে শোন কি হয়েছিল আমার সাথীর। আমার আর সাথী বিয়ের পর আমরা অনেক সুখী ছিলাম। সাথী কখনো আমায় কোনো কষ্ট পেতে দেয়নি। আমার জীবনে ও তোর শূন্যতাকে পূরণ করেছিল ওর ভালোবাসা দিয়ে। আমিও ওকে অনেক ভালোবাসতাম। আমাদের বিয়ের 3 বছর পর যেদিন সাথীর বাচ্চা হবে সেদিন ও কেন জানি না আমার কাছে রেখে বলেছিল, শ্রাবণ, আমি তোমায় অনেক ভালোবাসি। আমি চাই তুমি সারা জীবন অনেক সুখে থাকো। আমার কেন জানি না মন খুব কুড়াচ্ছে। যদি আমার কিছু হয়ে যায়, তুমি আমাদের সন্তানকে অনেক ভালোবেসো আর আবার বিয়ে করো। সে সময় আমি সাথীর কথা কিছুই বুঝতে পারিনি, শুধু ওর মাথায় হাত বুলিয়ে বলেছিলাম, তোমার কিচ্ছু হবে না। তারপর ওকে হাসপাতালে নিয়ে যাই। দীর্ঘ 3 ঘন্টা পরে আমরা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। আমি তখন অনেক আনন্দ অনুভব করি, কিন্তু সেই আনন্দ আমার বেশি সময়ে ছিল না। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, দুঃখিত মিস্টার শ্রাবণ, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। ওনার অবস্থা খুব খারাপ ছিল। তবে আপনার একটা কন্যা সন্তান হয়েছে, সে সুস্থ আছে। ডাক্তার ডাক্তার এগুলো বলে চলে যায়। আমি সেদিন পাগলের মতো কেঁদেছিলাম সাথীর জন্য। আমার জীবনের সব আলো নিভে গিয়েছিল, কিন্তু আমার মেয়েটার জন্য আমাকে শক্ত হতে হলো। আর এই হলো আমার সেই সাথীর শেষ স্মৃতি, নুসরাত, আমার আর সাথীর মেয়ে। আর আমি তোদের জানাইনি, তার কারণ হলো আমি চাইনি তোর সুখের মাঝে কষ্ট দিতে। আমি তো জানতাম না যে রাজু ভাই। কান্না করে এই কথাগুলো বলল শ্রাবণ। সাথী আপুর কথাগুলো শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। শুধু দুচোখ বেয়ে বয়ে চলেছে অঝোর ধারায় পানি। কেন এমন হলো আমাদের সাথে? কেন চলে গেল সাথী আর রাজু এভাবে আমাদের একা ফেলে? কিচ্ছু ভাবতে পারছি না আমি। তারপর সবাই মিলে অনেক কথাবার্তা কান্নাকাটি হয় বাসার মধ্যে। তারপর সবাই যার যার মতো চলে যায় রুমে। সকালে মা আর বাবা খাবার টেবিলে বলে, ঋষি, মা আর শ্রাবণ, বাবা, তোমাদের কিছু কথা বলি। দেখো, নুসরাতের জন্য একটা আম্মুর খুব প্রয়োজন, আর ইসমাইলের জন্যও আব্বুর প্রয়োজন। আর আমরা জানি তোমরা দুজন দুজনকে অনেক আগে থেকেই ভালোবাসতে। তাই আমরা চাই তোমাদের বিয়ে দিয়ে দিতে। তাহলে নুসরাত আর ইসমাইলও মা ও বাবা পাবে। আমরা তোমাদের জোর করবো না, তোমরা আলাদাভাবে কথা বলে দেখো। তারপর তোমরা যদি রাজি হও তবেই আমরা তোমাদের বিয়েটা দিব। শুধু একটা কথাই বলি, শোনো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মা, বাবা। আমি কিছু বলার আগেই শ্রাবণ ভাই বলে উঠল, চাচি, আমার মা এই কথা আমায় বলেছেন কাল রাতে ফোনে। তাই আমি বৃষ্টির সাথে আগে আলাদা করে কথা বলতে চাই। শ্রাবণ
আমি আর শ্রাবণ একা একা ছাদে দাঁড়িয়ে কথা বলছি। বৃষ্টি, আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম এখনো তেমনই ভালোবাসি। আমি তোমাকে নিয়ে আবার নতুন জীবন শুরু করতে চাই। তোমাকে আমার নুসরাতের না হিসাবে পেতে চাই। আমি ইসমাইলের বাবার জায়গাটা পেতে চাই। কথা দিলাম কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেব না। আমি তোমাদের অনেক সুখে রাখবো ইনশাআল্লাহ। শ্রাবণ। আমি কি বলবো ভেবে পেলাম না। আমিও যে শ্রাবণকে এখনো ভালোবাসি। আর তার চেয়ে বেশি দরকার নুসরাতের জন্য মা আর ইসমাইলের জন্য বাবার। তাই আমি রাজি হলাম বিয়েতে। 1 সপ্তাহের মধ্যেই বিয়ে হয়ে গেল আমার আর আমার শ্রাবণের। আমরা হয়ে গেলাম জীবন সঙ্গী। যেমন চেয়েছিলাম আমরা আজ থেকে 6 বছর আগে, ঠিক তেমনই পেলাম সবকিছু নতুন করে। দুঃখ শুধু একটাই, মাঝখান থেকে হারিয়ে গেল আমাদেরকে ভালোবাসা দুটি মানুষ। আজ আমার আর শ্রাবণের 18তম বিবাহ বার্ষিকী। আমাদের ছেলে মেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে। আমি নুসরাতের মা হয়ে দেখিয়েছি কখনো ওকে মায়ের অভাব বুঝতে দেয়নি। আর ইসমাইল পেয়েছে তার বাবাকে, শ্রাবণ কখনো ইসমাইলকে বাবার অভাব বুঝতে দেয়নি। আমরা এখন খুব সুখী একটি পরিবার। সুখের কোনো কমতি নেই আমার পরিবারে। আমি আর শ্রাবণ আর কোনো বাচ্চা নেইনি। আমাদের দুটি সন্তান। এভাবেই বেঁচে থাক শ্রাবণ আর বৃষ্টির ভালোবাসা। আর বেঁচে থাক সব ভালোবাসার মানুষগুলো। সমাপ্ত।